পরদিন সকালবেলায় সেই কোম্পানি থেকে ফোন এসেছে অফিসে যে তার প্রজেক্টটা আমাদেরকে দেবে। ম্যানেজার সেটা আমাকে ফোন করে জানিয়ে দিল। খুশিতে সাথে সাথে মালতীকে জড়িয়ে ধরে ওরা ধরে চুমু খেতে শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, যখন থেকে মেয়েটা আমার জীবনে এসেছে তখন থেকে আমার লাইফ মিরাক্কেল ঘটে চলেছে। আমার লাইফে সাকসেস আসতে চলেছে, আমার জীবনের মোড় পাল্টাতে শুরু করেছে। মালতীকে জড়িয়ে ধরে কিস করছি, তখন এমডি স্যার ফোন দিল। আকাশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে প্রজেক্টটা তুমি আমাদের অফিসকেই নিয়ে দিয়েছো। আমি তোমার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। বাকিটা প্রজেক্ট শেষ হওয়ার পর তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু তাই না, তোমার জন্য আরও অনেক কিছুই অপেক্ষা করছে। স্যারের কথা শুনে সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল, গা থরথর করে কাঁপছে। স্যার আমার অ্যাকাউন্টে এখন 25 লক্ষ টাকা পাঠাবে, এটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কি হলো আকাশ, কথা বলছো না যে? স্যার আপনার কথা শুনে শকড হয়ে গেলাম। আরে এখনো তো শক হওয়ার বাকি আছে, ধৈর্য ধরো তুমি। তোমার জন্য আরও কি কি অপেক্ষা করছে তা দেখলেই তুমি খুশিতে নাচতে শুরু করবে। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে তার দরকার নেই, ধন্যবাদ আমার তোমাকে দেওয়া উচিত, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধটা নিতে সাহায্য করেছো। মানে? সেটা সময় হলে জানতে পারবে। আচ্ছা, এখন রাখলাম ফোন। জি স্যার। স্যার ফোন রেখে দিল, কিন্তু তার কথাগুলোর আগামাথা যেন আমার কিছুই আসছে না। ঠিক তখনই একটা মেসেজ আসলো আমার ফোনে যে আমার অ্যাকাউন্টে কেউ 25 লক্ষ টাকা জমা করেছে। এটা দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না। মালতীকে কোলে উঠিয়ে নিয়ে নাচতে শুরু করলাম। আমার কাণ্ড দেখে মালতী সেই ব্যাপক হাসা শুরু করেছে। মালতী, হাসো আর যাই করো, তুমি আমার জন্য লাকি একটা পার্সন। তোমার মুখে এই হাসি আমি কখনোই মুছতে দেব না। দেখতে দেখতে 24 দিন কেটে গেল। 1 মাসের প্রজেক্ট এটা আমাদের, কিন্তু প্রজেক্টের কন্ডিশন দেখে মনে হচ্ছে আগেই শেষ হয়ে যাবে। ঠিক তাই হলো, 27 দিনের মাথায় শেষ হয়ে গেল প্রজেক্ট। এখান থেকে সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে আগের বাসায় চলে গেলাম মালতী সহ। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রজেক্ট শেষ না হতেই স্যার আমার অ্যাকাউন্টে বাকি টাকা দিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না আমি, যে সামান্য একটা প্রজেক্টের জন্য স্যার আমায় এত টাকা কেন দিল। এসব ভাবছি বসে বসে, তখনই মালতী আমার সাথে সে গায়ে গা লাগিয়ে বসে। মালতীর হাব ভাব দেখে বুঝে গেলাম সে আমার কাছে আসতে চাইছে, তাই তাকে টেনে এনে পায়ের ভাঁজের উপর বসালাম। এই যে মালতী মহারানী, কি চাই বলেন আপনার? কিছুই চাই না, আপনার এইটুকু সঙ্গতাতেই আমি বিশাল খুশি। আমার আর আলাদা করে কিছুই প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললেই তো আর হয় না। চলো, তোমায় নিয়ে শপিংয়ে যাবো। যাও, রেডি হয়ে এসো। এই না না, একদম বেহুদা খরচ করতে যাবেন না আমার জন্য। মালতীর কথা শুনে ওকে কোল থেকে নামিয়ে দিলাম। চোখ পাকিয়ে তাকিয়ে আছে মালতীর দিকে। সে আমার চোখের তাকানে দেখে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চলে গেল। আমি জানি সে কোথায় গেছে। কিছুক্ষণ পর সে শাড়ি পরে বেরিয়ে এলো। সে ওই শাড়িটাই পরেছে যেটা আমি তাকে সর্বপ্রথম কিনে দিয়েছিলাম। এই যে আপনি আমায় চোখ রাঙিয়ে রেডি হতে পাঠালেন, অথচ আপনি এভাবে রেডি না হয়ে বসে আছেন। রেডি হবেন না আপনি? আরে আমার আর রেডি হতে কি, 2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। জাস্ট শার্টটা গায়ে ঝুলিয়ে নিলেই হবে। তো কোন শার্টটা পরবেন? নেভি ব্লু। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। সেই শার্ট নিয়ে এসে আমার হাতে দিল। আমি সেটা গায়ে দিয়ে দুজনেই শপিং মলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সেদিন অনেক ঘোরাঘুরি করেছি দুজনে, ইচ্ছে মতো কেনাকাটা করেছি মালতীর জন্য। তারপর একদম অনেকটা রাত করে বাসায় ফিরেছি। রাতে বাসায় আসতেই অফিসের ম্যানেজার টেক্সট করে জানিয়ে দিল যে কাল আমাকে স্যার দেখা করতে বলেছে অফিসে। পরের দিন সকাল অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সোজা স্যারের কক্ষে চলে গেলাম। কেমন আছো আকাশ, এখন তুমি খুশি তো? জি স্যার, অনেক খুশি, কিন্তু স্যার একটা কথা জানা ছিল। আকাশ, তুমি কি কথা বলবে? সেটা আমি ভালো করেই জানি। তাহলে বলুন স্যার। আমি চাই তুমি তিধার থেকে প্রতিশোধ নাও। স্যারের মুখে ত্রিধার নাম শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠলো আমার। মনে হয় যেন এক্ষুনি কলিজাটা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে, এতটা কষ্ট সে ত্রিধার নামটা শুনে স্যারের মুখে। কিন্তু হঠাৎ স্যারের মুখে আমার সে পুরনো অতীতের কথা, যে অতীত কিনা আমার ভেতরটাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে বহুকাল আগে চলে গেছে। আর সেই অতীতের কি রহস্য খুলতে চলেছে আমার সামনে কে জানে। কিন্তু একটা কথা মাথায় ধরছে না, যে স্যার ত্রিধার কথা জানে কি করে। স্যার, আপনি ত্রিধার সম্পর্কে জানেন কি করে? কারণ আমি ত্রিধার আপন চাচা। কি? হ্যাঁ, আমি ত্রিধার আপন চাচা। ত্রিধা আমার আপন বড় ভাইয়ের মেয়ে। আমি চাই তুমি ত্রিধার থেকে প্রতিশোধ নাও। আমার প্রতিশোধ তো তুমি নিয়েছো, আবার তোমার নিজের প্রতিশোধটাও তুমি নাও। স্যারের কথা শুনে চমকে গেলাম। স্যার, আপনি আপনার ভাইয়ের মেয়ের উপর প্রতিশোধ নিতে বলছেন আমাকে? তার কারণটা বুঝলাম না। আর তার উপরে এটাও বুঝে আসছে না যে আমি আপনার প্রতিশোধ কিভাবে নিয়ে দিয়েছি। তাহলে শোনো, দেখো, আমরা 3 ভাই বোন। বোনটা সবার ছোট,
তার বহুকাল আগেই বিয়ে হয়ে গিয়েছে। বাকি ছিলাম আমরা দুই ভাই। আমার মা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি ত্রিধার বাবার নামে করে দিয়ে গেছে। এক চিলতে পরিমাণও আমার জন্য রাখেনি। এতে আমার বড় বোনের আক্ষেপ না থাকলেও বড় ভাইয়ের প্রতি আমার বিশাল আক্ষেপ জন্মে। হাতে এটার প্রতিশোধ নিতে যাচ্ছিলাম। আজ আমাকে এই অবস্থানে দেখছো, সবটাই আমার নিজের মেহনতের দ্বারা অর্জন করা। কিন্তু ত্রিধার বাবা এক রাতেই অডল সম্পত্তির মালিক হয়ে গিয়েছে, যা আমার উপার্জন করতে 10 বছরেরও বেশি সময় লেগে গিয়েছে। তাই আমার ভিতরে একটা জিনিস সবসময় কাজ করত, যে আমি আমার ভাইয়ের উপরে প্রতিশোধ নিব। কিন্তু কি করে নিব সেটাই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু কিছুদিন আগে শুনি ত্রিধার বাবার বিজনেসে একদম ডুবে যেতে ধরেছে, আর তারা এই প্রজেক্টের কাজ করে লোকসানটা উঠিয়ে নিতে চাচ্ছিল। তখনই আমার মাথায় এলো এই প্রজেক্টটা আমরা নিয়ে নিব, যাতে করে একদম ডুবে যায় তার ব্যবসা। আর সেটাই হলো। তুমি মেহনত করে আমাদের অফিসকে প্রজেক্টটা নিয়ে দিলে। ত্রিধার বাবাও অনেক চেষ্টা করেছে প্রজেক্টটা যাতে ওদের কোম্পানি পায়, কিন্তু প্রজেক্টটা আমরা নিয়ে নিয়েছি। আর এটার থেকে বেশ ভালো একটা প্রফিটও এসেছে আমাদের। তাই তোমাকে খুশি হয়ে এতগুলা টাকা আমি দিয়েছি। তবে বড় কথা সেটা নয়, বড় কথা হচ্ছে ত্রিধা তোমার সাথে যেরূপ আচরণ করেছে সবটাই আমি জানি। ম্যানেজারের থেকে আমি সমস্ত কিছু শুনেছি ডিটেলসে। তুমি প্রতিদিন দেরি করে আসায় সে তোমায় কিছু বলে না। সে অফিস টাইম ঠিকঠাক মতন ঢুকে রাখে। আর তোমায় রোজ অফিসে দেরি করে আসা, রোজ রাতে একাকিত্ব কাটানো, ড্রিঙ্কস করা, সব কিছুই আমার কানে আসে। কিন্তু আমি একটা সুযোগ খুঁজছিলাম, তাই সুযোগ পেয়ে তোমাকে দিয়ে সেটা কাজে লাগিয়েছি। এতে করে আমার প্রতিশোধটাও আমি নিতে পেরেছি। কিন্তু আমি পার্সোনালি চাই তুমি ত্রিধার থেকে এর প্রতিশোধ নাও, কারণ আমার জন্য তুমি অনেক কিছুই করেছো। তোমার বিষয়ে কিছুটা ভাবার অধিকার আমিও রাখি। তোমার উপরে কিছুটা দায়িত্ব কর্তব্য আমারও আছে। তাই বলছি, এখনই সঠিক সময় ত্রিধার থেকে প্রতিশোধ নেওয়ার। এখন তোমার কাছে সবই আছে, 50 লাখ টাকার মালিক তুমি। তাছাড়া তোমার জন্য একটা বাড়িও কিনে রেখেছি আমি, যাতে করে তুমি অন্য কাউকে নিয়ে সেই বাড়িতে সুখে সংসার করতে পারো। দরকার হয় আমার ব্যবহার করা গাড়িটাও আমি তোমায় দিয়ে দিব। কিন্তু এবার তৈরি হয়ে যাও আকাশ। স্যার আমার তো এসব আর হবে না। কেন হবে না আকাশ? কি নেই এখন তোমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই তো আছে। স্যার কিছু মানুষের উপর কখনো প্রতিশোধ নেওয়া যায় না। সেটা তাকে অনেক ভালোবাসতাম সেজন্য নয়, সেটা মানুষের কারণে, সেটা মনের তৃপ্তির কারণে। হ্যাঁ আমি জানি এখন যোগ্য সময় তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তার উপরে রিভেঞ্জ ওঠার জন্য। আপনি আমার সেই সময় যোগ্য করে তুলেছেন। কিন্তু স্যার সবার থেকে প্রতিশোধ নিয়ে মজা পাওয়া যায় না। কিছু কিছু প্রতিশোধ উপরওয়ালার হাতেও ছেড়ে দিতে হয়, কারণ হয়তো আমি তার থেকে প্রতিশোধ বা তার উপরে রিভেঞ্জ ওঠাবো, কিন্তু আমার মনে কোথাও না কোথাও খুঁত থেকে যাবে। কারণ একটা সময় মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, তাই তার উপর প্রতিশোধ আমি কখনোই নিতে পারবো না। সো তাই তার বিষয়টা উপরওয়ালার হাতে সঁপে দিয়েছি। তিনি আমার হয়ে তার থেকে প্রতিশোধটা নিয়ে দেবেন। আর তাছাড়া আমি তার উপরে প্রতিশোধ নিলে তার মতো পাষাণ হয়ে যাব। কিন্তু খোদা যখন আমায় দেহ কষ্ট তার উপরে আজাব ঢেলে দেবে, তখন সে দোষ কারো ঘাড়ে উঠবে না। আর সে তখন তার কৃতকর্মের কথা ভেবেই পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, হায় হতাশ করবে আমার জন্য। তখন সে বুঝতে পারবে আমার মূল্য। আর আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আমি তাকে ভালোবাসি বলেই সে আমায় জুতো মেরেছে, কিন্তু সে যখন সমস্তটা বুঝতে পেরে আমার কাছে আসবে, তখন আমি তার শরীরে স্পর্শই করব না। আর সেখানে তাকে মরা তো দূরের কথা, সেদিন উপরওয়ালার খেলাটা তার সাথে খেলবে। সেদিন আমি দর্শক হিসেবে খেলাটা দেখব আর পৈশাচিক হাসি হাসবো। আকাশ, তোমার মতন মানুষ আমি আমার বাপের জন্মেও দেখিনি, যে মানুষটা এতটা কষ্ট পাওয়ার পরেও সমস্ত কিছু উপরওয়ালার হাতে ছেড়ে দেয়। তার থেকে মহান মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না। আমি তো ঠিকই প্রতিশোধ নিয়েছি, কিন্তু এখন তোমার কথা শুনে খুবই আফসোস হচ্ছে যে খোদা কেন আমায় তোমার মতন বানালো না। সত্যিই তুমি একজন মানুষের মতো মানুষ আকাশ। আমি তোমার আচরণ আর ব্যবহার দেখে তোমার প্রতি মুগ্ধ। তুমি বিচারটা খোদার উপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছো, কিন্তু বিশ্বাস করো, খোদা যেদিন বিচার করবে, আমি বর্তমানে সেই দিনটার কথা ভেবে এক্ষুনি তৃপ্তি পাচ্ছি। আকাশ, আজ থেকে আমার গুলশানের অফিস বলো আর বনানীর অফিস বলো, সবটাতেই আমার পরের অবস্থান তোমার। তুমি চাইলে আমার যে কয়টা অফিস আছে
সেখান থেকে যে কোনো একটাতে ইচ্ছা মতন থাকতে পারো। আজ থেকে আমার সমস্ত কার্যক্রম তুমিই সামলাবে। স্যার আপনার কথা শুনে কি যে বলবো ভেবেই পাচ্ছি না। আপনি আমি এতটা সাপোর্ট করবেন তা আমি কখনো কল্পনা করিনি। আরে কি বলছো, তুমি আসলে সাপোর্টের যোগ্য, কারণ তুমি যে আমার মনের চক্ষু খুলে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরে হয়েছে, থাক। আচ্ছা, এখন আমার যেতে হবে। আর শোনো, আমার গাড়ির চাবিটা আমি রেখে গেলাম। আজ থেকে তুমি আমার গাড়িটা দিয়ে চলাফেরা করবে, আর আমি অন্য একটা গাড়ি দিয়ে চলাফেরা করব। আর যাওয়ার সময় ম্যানেজারের থেকে তোমার জন্য যে বাড়িটা কিনে রেখেছি সেটা চাবিটা নিয়ে যেও। আচ্ছা স্যার। তারপর স্যার চলে গেলেন, কিন্তু আমি ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। আমার কাছে যেন সমস্ত একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। খুশিতে চোখ দিয়ে জল চলে এলো। কিছুক্ষণ পর স্যারের রুম থেকে বেরিয়ে গেলাম। পরে আরও কিছুটা সময় অফিসে ছিলাম। ম্যানেজার জামাল ভাইয়ের সাথে বসে বসে গল্প করেছি। তারপর তিনি আমাকে চাবি বুঝিয়ে দিলেন। পরে আমি অফিস থেকে সোজা বাসায় চলে এসেছি। বাসায় আসতে নাকের মধ্যে অনেক সুন্দর খাবারের স্মেল ভেসে আসলো। ঘরে প্রবেশ করতে দেখি মালতী কয়েক আইটেমের খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। এত সুন্দর সুন্দর খাবার দেখে লোভ সামলাতে পারলাম না। হাত মুখ ধুয়ে সোজা খাবার টেবিলে এসে বসলাম। মালতী রান্না করেছিল। সে আমার উপস্থিতি টের পেয়ে খাবারের রুমে চলে আসে আর আমায় খাবার পরিবেশন করে দিতে থাকে। খাবার পরিবেশন করে আমার সামন দিয়ে সে আমায় বলে, আপনার সাথে না আমার একটা কথা ছিল। কি কথা? আমার মনে হয় কি এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আর কয়দিন এভাবেই থাকবো আমি। আপনি আমার জন্য সামনের জীবনে এগিয়ে যেতে পারছেন না। আপনারও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে করবেন, সংসার করবেন, কিন্তু আমি এই বাসায় থাকাই সেসব থেকে আপনি পিছিয়ে। তাছাড়া আমার মতন মেয়ে এতদিন একটা লোকের বাসায় পড়ে থাকা মানায় না। তাই বলি কি, আমি আজকে এই বাসা থেকে চলে যাব। মালতীর কথা শুনে মাথা পুরোপুরি বিগড়ে গেল। খাবারের প্লেটটা তুলে নিয়ে সজোরে একটা ফিক্কা দিয়ে দিলাম ফ্লোরের উপরে। তারপর খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে মালতীর চুলের মুঠি টেনে ধরলাম। এই মেয়ে, কি বলি তুই? তুই এই বাসা ছেড়ে চলে যাবি? তো কি করব বলুন? আর কতদিন আপনার ঘাড়ে বসে বসে খাবো? আর তাছাড়া আমার নিজের কাছেই নিজেকে ছোট মনে হয় যে আমার মতো একটা জঘন্য মানুষ আপনার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছি। মালতীর কথা শুনে আরো রাগ উঠে গেল। ঠাস ঠাস করে কয়েকটা থাপড় বসিয়ে দিলাম মালতীর গালে। সে থাপ্পড়কে সোজা কান্না করে দিল। আজকের পর যেন আর কোনোদিন আমার ছেড়ে যাওয়ার নাম তোর এই মুখে না ওঠে। তুই আমার ছেড়ে কোথাও যেতে পারবি না। শুধু তাই নয়, এই বাসা ছেড়েও তুই কোথায় যেতে পারবি না। তুই সারা জীবন আমার চোখের সামনেই থাকবি। এক মুহূর্তের জন্য আমার চোখের সামন থেকে আড়াল হবি না তুই। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে আমার। কত বড় সাহস হলো সে আমায় ছেড়ে যাওয়ার মতো দুঃসাহস করতে পারে। মালতীকে ছেড়ে দিয়ে সোজা রুমে এসে খাটে বসলাম। যা, আজকে আর খাবারই খাবো না। খা তুই তো রান্না করা খাবার। এই খাবার আর আমার মুখে উঠবে না। রুমে এসে আগে বালিশের কাভার টেনে ছিঁড়ে ফেলেছি। তারপর বালিশ ছাড়াই খালি বিছানায় শুয়েছি। এভাবে কিছুটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর মেয়েটা খাবারের প্লেট হাতে নিয়ে আমার রুমে আসে। এই যে প্লিজ খেয়ে নিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজকে আর সত্যির আর কোনোদিন আপনাকে ছেড়ে যাওয়ার নাম মুখে আনবো না। প্লিজ আপনি খেয়ে নিন। মেয়েটা খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কোনো রেসপন্স নেই। ভেতরে ভেতরে ঠিক করে নিয়েছে যে আজ তো রান্না খাবোই না, কিন্তু মেয়েটা বকেই চলেছে। এই যে প্লিজ খেয়ে নিন না, আমি তো বললাম এই যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি কখনো আর ওই কথা বলবো না। তোর কে শোনে কার কথা? আমি আমার মতো করে শুয়ে আছি, কিন্তু হঠাৎই মেয়েটা খাবার পাশে রেখে দিয়ে আমায় এসে জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এই যে প্লিজ শোনেন না, আমি বললাম তো যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনোই ওই কথা মুখে আনবো না। মেয়েটার কান্না শুনে আমার সমস্ত রাগ নিমিশে পানি হয়ে গেল, কিন্তু আমি সেভাবে রোবটের মতো করে শুয়ে আছি। দেখে মেয়েটা আজকে আমাকে খাওয়ানোর জন্য কি কি করতে পারে। এই যে আপনি কি শুনছেন না আমার কথা? আমি ডাকছি তো আপনাকে, প্লিজ শোনেন না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ওই কথা বলে। দিন সত্যি আর কোনো দিন আপনাকে ছেড়ে যাওয়ার নামও মুখে আনবো না। মেয়েটার কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। পেট পেটে হাসি আসছে মালতীর কথা শুনে, কিন্তু উপর থেকে বরাবরের মতোই রোবট হয়ে আছি। কিন্তু সে আমায় কোনো মতে মানাতে না পেরে শব্দ করে কান্না করে দেয়, আর কান্না করতে করতে আমার বুকের উপরে উঠে বসে। সে শব্দ করে কান্না করছে আর আমাকে মানানোর ট্রাই করছে। কিছুক্ষণ গাল টানছে, কিছুক্ষণ নাক ধরে ছোট বাচ্চার মতো পোপো করছে, কিন্তু আমি কোনো মতোই তাকে ধরা দিচ্ছি না। আর এই চেষ্টা ফেল হওয়াতে সে এবার আমার ঠোঁটের উপর অত্যাচার শুরু করে। তার এমন আচরণে এবার নিজেকে সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার থেকে দুঃখের বিষয়, তার নাকের পানি চোখের পানি দিয়ে আমার সারা মুখ ভরে ফেলেছে। শেষমেশ আর না পেরে তাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর কখনো ছেড়ে যাওয়ার নাম মুখে আনবে?
না না না, আর কোনোদিনও না। আমার জন্মেই শিক্ষা হয়ে গেছে একবার মুখ থেকে এই কথা বের করে। আমার জীবদশায় এই কথা আর কোনোদিনও মুখ থেকে বের হবে না। আর কখনো যেন এরকম পচা কথা মুখ দিয়ে না বের হয়। না, আর হবে না। আচ্ছা ঠিক আছে, এবার চলো খেতে যাব। আমি তো আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা সমস্যা নেই, সেই খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে চলো। আজকে তুমি আমায় নিজ হাতে খাইয়ে দেবে, তারপর আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেবো। আচ্ছা। এভাবে এই খুনসুটির মাঝে 7টা মাস কেটে গেল। মালতীকে নিয়ে স্যারের দেওয়া নতুন বাসায় উঠে পড়েছি। অন্যদিকে অফিসের সমস্ত কিছু এখন আমি দেখাশোনা করছি। যেদিন থেকে স্যার অফিসের দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, সেদিন থেকে অফিসটাকে মানুষ বানিয়ে ফেলেছি। আমাদের সব কটা অফিস এখন অনেকটাই সফলতা অর্জন করে ফেলেছে। স্যার আমার আচরণে অনেক খুশি। তিনি আমায় প্রকাশ্যে অনুমতি দিয়েছে যে আমার যত রকমের প্রয়োজন আছে সবটাই যেন অফিসের টাকায় পূরণ করি। তিনি আমার নিজের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করে এখন। আর এদিকে মালতীর সাথে আমার দিনকাল বেশ ভালোই কাটছে। আমরা স্বামী স্ত্রীর মতো এখন চলাফেরা করি। বাইরের কেউ আমাদেরকে দেখে বুঝতে পারবে না যে আমরা স্বামী স্ত্রী নই। এর মাঝে বাণিজ্য মেলাও শুরু হয়। মালতীকে নিয়ে একদিন বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছি। হঠাৎ করে কেউ একজন এসে মালতীর সামনে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আমি তাড়াতাড়ি তাকে ছাড়িয়ে নিয়ে পেছনে ঘুরতে দেখি ত্রিধা অশ্রু ভরা চোখে তাকিয়ে আছে। ত্রিধাকে দেখে আমার চোখ জোড়া কপাল উঠে গেল। আকাশ, তুমি এখানে? আর আমি তোমায় কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছি। তোমায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি আমি। তোমার সেই পুরনো বাড়িটাতেও গিয়েছিলাম তোমার খোঁজ করতে, আর শেষমেশ কিনা তোমায় এই বাণিজ্য মেলায় খুঁজে পেলাম। এই যে কে আপনি, আর কিসের জন্য আমার খোঁজ করছেন? আকাশ, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি ত্রিধা। না, আমি আপনাকে চিনি না, আর চিনতেও চাই না। আর না ত্রিধা নামক কারোর সাথে আমার কোনোদিন পরিচয় ছিল। আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। না না, আমি ভুল জায়গায় আসিনি। আমি তোমায় ভালোভাবে চিনি। তুমিই আকাশ, আর তুমিই আমাকে ভালোভাবে চেনো। এই যে একবার বলা কথাটা কি কানে গেল না? আমি তো বললাম আমি আপনাকে চিনি না। এই আকাশ, তুমি এমন করে কথা বলছো কেন আমার সাথে? আরে ধুর, এ মালতী চলো তো। কোত্থেকে এখন পাগল ছাগল এসে আমাদের পাল্লায় পড়ছে কে জানে। চলো আমরা অন্য কোথাও যাব। মালতীকে নিয়ে সেখান থেকে চলে এলাম। কিন্তু আমার ভিতরে ভিতরে ঠিকই জ্বালাপোড়া করছে। যে মানুষটাকে একটা সময় নিজের চাইতেও বেশি ভালোবাসতাম, তাকে আজকে না চেনার ভান করে চলে এসেছি। সে আমাকে পিছন থেকে বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু কে শোনে কার কথা। বর্তমানে মালতী আমার সাথে রয়েছে, তাকে কোনোভাবে আমি হেড করতে চাই না, আর না চাই দুজনের এই মুহূর্তগুলোকে নষ্ট করতে। তাই সেখান থেকে চলে এসেছি। সেখান থেকে সরে গিয়ে বাণিজ্য মেলায় অন্য জায়গায় ঘোরাফেরা করছি। কিন্তু লক্ষ্য করলাম মালতী কেমন যেন চুপচাপ হয়ে গেছে। মালতীর আমার নীরবতা দেখে আমার ভিতরে কেমন যেন এক ধরনের অস্থিরতা কাজ করছে। আমি জানি মালতী হুট করে এভাবে চুপসে যাওয়ার কারণ। তখনই সে বলে ওঠে, আচ্ছা শুনেন না, আমার না এখানে একদম ভালো লাগছে না, চলেন না আমরা বাড়ি চলে যাই। আচ্ছা চলো। মালতীকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ওয়াশরুমে ঢুকে পড়ছি ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মালতী বিছানায় বালিশের সাথে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। মালতীর এমন হাবভাব দেখে আমার আর বুঝতে বাকি নেই যে কি হয়েছে। সাথে সাথে বিছানায় চলে গেলাম। বিছানায় গিয়ে মালতীর পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরেছি। তখনই ফোফানির শব্দ ভেসে আসলো। তাড়াতাড়ি মালতীকে ডাক দিলাম, এ মালতী, কি হয়েছে তোমার? কিন্তু তার কোনো সারা শব্দ নেই। এবার তাকে ডাক না দিয়ে সোজা হ্যাঁসকে টান দিয়ে বালিশটা তার মাথার নিচ থেকে সরিয়ে ফেললাম। তখনই সে আমার দিকে ঘুরে তাকালো। মালতীর তাকানো থেকে নিজের ভেতরেই বিভংসভাবে মোচড় দিয়ে উঠল, কারণ তার চোখ মুখ পুরো লাল হয়ে আছে, আর তার চোখ দিয়ে টলমল করে পানি ঝরছে। এই মালতী, কি হয়েছে তোমার? ওই মেয়েটাকে যে আপনাকে আমার সামনে অমনভাবে জড়িয়ে ধরেছিল। মালতীর কথা শুনে আমার পুরো মুখ বন্ধ হয়ে গেল। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি হলো, কথা বলছেন না যে? ওই মেয়েটাই কি সেই মেয়ে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল? হ্যাঁ, ওই মেয়েটাই সে মেয়ে যে কিনা আমাকে ছেড়ে চলে গিয়েছিল বহুকাল আগেই। তাহলে তখন আপনি তাকে স্বীকার করলেন না কেন? অচেনা মানুষের মতো ভান করলেন কেন? কারণ তাকে দিয়ে আমার আর কোনো কাজ নেই। কাজ নেই মানে কি? সে আপনার জীবনে একটা অংশ, যার জন্য কিনা আমি কুড়ে কুড়ে মরছি, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, আর তার জন্যই আমার মতো বাজে মেয়ে আপনার জীবনে আসার সুযোগ পেয়েছে। মালতীর কথা শুনে শরীরে সমস্ত রক্ত মাথায় উঠে গেল। তাও নিজেকে দমে রেখে শান্ত গলায় মালতীকে বললাম, মালতী, সে মেয়ের নাম আর কোনোদিন আমার সামনে উল্লেখ করবে না। সে মেয়ে আমার জীবন থেকে বহুকাল আগেই হারিয়ে গেছে। তার সমস্ত অস্তিত্ব আমি আমার মন থেকে মুছে ফেলেছি। আমি এখন শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে বলুন তো? আমার মতো একটা মেয়ের জন্য আপনি আপনার ভালোবাসাকে চিনতে অস্বীকার করলেন? এটা কিন্তু মোটেও ভালো কথা নয়।
কারণ আমার মতন জঘন্য মেয়ে আপনার লাইফে কখনো চিরস্থায়ী থাকার পারমিশন পাবে না, আর সমাজও তা মেনে নিবে না। আজ না হয় জানে না বলে সমাজ আপনার দিকে আঙুল তুলছে না, কিন্তু যখন জানবে তখন ঠিকই আপনার দিকে আঙুল তুলবে, আপনাকে বাজে কথা শোনাবে। আর আপনাকে মানুষ আমার জন্য কথা শোনাবে সেসব আমি চাই না। আমার মনে হয় সেই মেয়েকে আপনার জীবনে আনা উচিত, কারণ আপনার সাথে থেকে আপনার ভেতরে কি পরিমাণ কষ্ট জমে আছে সেসবের অনেকটাই কিন্তু আমার জানা হয়ে গিয়েছে। মালতীর এমন কথা শুনে রাগ একদম চরম পর্যায়ে উঠে গেল। এবার আর নিজেকে শান্ত রাখতে পসিবল না। সোজা মালতীকে একটানতে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর শরীরে সমস্ত শক্তি দিয়ে তাকে নিজের শরীরের সাথে চেপে ধরেছি। এই ধরা কোনো ভালোবাসার অংশ না, এই ধরা তাকে কষ্ট দেওয়ার জন্য ধরেছি। তাকে এমনভাবে নিজের সাথে চাপ দিয়ে ধরেছি যে তার নিঃশ্বাস ফেলতে পর্যন্ত কষ্ট হচ্ছে। সে কেমন যেন ছটফট করছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। পাক সে কষ্ট, তার কত বড় সাহস, সে আমায় এইসব কথা বলতে পারে। আজ তাকে বিশাল পরিমাণে কষ্ট দেব। সে আমার থেকে ছাড়া পাওয়ার জন্য কাতরাচ্ছে, কিন্তু আমি তো তাকে ছাড়বো না। সে আমার থেকে ছাড়া না পেয়ে শেষমেশ মুখ খুললো। আমায় ছেড়ে দিন প্লিজ, আমার খুব লাগছে। লাগুক তোর, আরো বেশি করে লাগুক। তোর কত বড় স্পর্ধা, তুই এইসব কথা আবার মুখে আনতে পারিস? আজ তোকে দেখবো। আচ্ছা, আমি কি কোনো ভুল কথা বলেছি বলুন? অবশ্যই তুই আমাকে ভুল কথা বলেছিস। তোকে আমি আগে বারণ করেছি যে তুই কখনো আমাকে ছেড়ে যাওয়ার নাম মুখে আনবি না, সেখানে তুই আবারও সে কথা মুখে এনেছিস। শুধু তাই নয়, আমাকে সেই মেয়ের কাছে ঠেলে দিতে যাচ্ছিস। তোকে আজ একদম চিরতরে শিক্ষা দিয়ে দেবো। আমি মালতীকে কষ্টদায়ক ভাবে আমার শরীরের সাথে চেপে ধরেছি। 10 মিনিটের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমি তাকে ছাড়ছি না। অন্যদিকে মালতী আর থাকতে পারছে না, তার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি তাকে এভাবে শক্ত করে চেপে ধরাই। সে এক পর্যায়ে টিকতে না পেরে আমার ঘাড়ে থুতনি রেখে তার ঠোঁট জোড়া আলতো করে আমার ঠোঁটের সাথে ছোঁয়াতে থাকে। তখনই মালতী অনুভব করে যে তার আর কষ্ট হচ্ছে না, কষ্ট লাঘব করার ওষুধ পেয়ে গেছে। এদিকে আমি তাকে এখনো চেপে ধরে রেখেছি, কিন্তু আমি কিছুক্ষণ পর দেখতে পাই মালতী পুরোপুরি নর্মাল। শুরুতে যেমন ছটফট করছিল, এখন তেমনটা নেই। সে স্বাভাবিক মানুষের মতোই আচরণ করছে। মালতীর স্বাভাবিকতা দেখে সাথে সাথে তাকে ছেড়ে দিলাম। কি হলো, ছেড়ে দিলেন যে? আমায় শাস্তি দিবেন না আপনি? মালতীর কথা শুনে রাগের মাত্র ক্রমশ বেড়ে চলেছে। মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য সজোরে চেপে ধরেছি, কিন্তু সেই শাস্তিটা কি উল্টো আরো এনজয় করছে। মালতী, তুমি কি চাও? আমি কি সে আবার কাছের বোতলে ফিরে যাই? না না, কখনো না। তাহলে যেন আর কোনোদিনও তোমার মুখে এসব কথা না শুনি। মনে রেখো একটা কথা, আমি তাকে কখনোই মেনে নেব না। তবে তুমি যদি তাকে ফিরে নেওয়ার জন্য আমাকে ফোর্স করো, তাহলে তুমি আমাকে হারাবে। আমাকে আর কেউ খুঁজে পাবে না, না সে তুমি বা অন্য কেউ। আমি এক ভিন্ন এক দুনিয়ায় নিজেকে সরিয়ে নিয়ে চলে যাব। এই না, প্লিজ ওইসব করতে যাবেন না। তাহলে ওয়াদা করো, আমাকে ছেড়ে যাওয়ার নাম আর তুমি কোনোদিনও মুখে নেবে না। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করলাম আপনাকে ছেড়ে যাওয়ার নাম আর কখনো মুখে নিব না, কিন্তু আপনি ওইসব ছাইপাস কখনো পান করবেন না, বলে দিলাম। পান করব না, তবে অন্য জিনিস পান করব। কি সেটা? দেখাচ্ছি কি পান করব। বলে মালতীকে বিছানায় ফেলে দিলাম। তারপর তার ঠোঁটের উষ্ণতা অনুভব করতে শুরু করেছি। সে আমার আচরণে কেঁপে কেঁপে উঠছে। তাকে পুরোপুরি পাগল করে দিয়েছে আমি। সে আর থাকতে না পারে আমায় শক্ত করে জড়িয়ে ধরেছে। তার ভাবভঙ্গিমা দেখে বুঝতে পারলাম সে এখন বিশাল খুশি। যাক, অবশেষে তো মনটা খারাপটা কমেছে তার। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে উঠে গেলাম, আর সে খাবার রেডি করতে চলে গেল। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। সারাদিন এভাবে কেটে গেল। রাতের বেলা ঘুমিয়েছি, হঠাৎই 3টা নাগাদ ঘুম ভেঙে গেল। আর তখনই ত্রিদাস সেই জড়িয়ে ধরার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। জানি না কি হয়েছে নিজের মধ্যে, ত্রিদাসের দৃশ্য মনে পড়তেই অটোমেটিক চোখ থেকে পানি ঝরছে। কোনো মতেই যেন সেই দৃশ্য নিজের স্মৃতি থেকে দূর করতে পারছিলাম না। মেয়েটার কথা অতিরিক্ত মনে পড়ছে। চোখ জোড়াও বেহায়াপনা শুরু করেছে মেয়েটার জন্য। নিজের অদ্ভুত আচরণ দেখে নিজেকে প্রশ্ন ছুড়ে মারলাম, এই মন, তুই কেন তো কাঁদছিস? তুই কি এখন ওই পাষাণ মেয়েটাকে ভালোবাসিস? মন কোনো উত্তর দিচ্ছে না, নীরবভাবেই কেঁদেই চলেছে। তার মানে এখনো সে মেয়েটার জন্য মনের ভিতরে কোথাও না কোথাও জায়গা রয়েছে। এসব ভেবে কান্নার মাত্রাটা আরও বেড়ে গেল। কোনো মতে কান্না থামাতে পারছি না। ঠিক তখনই মালতী ঘুমের ঘরে নড়ে ওঠে, আর অপর পাশ থেকে ঘুরে আমাকে তার দিকে শরীর মুখ করায়। তখনই মালতীর চেহারার দিকে নজর পড়ে আমার। মালতীর ঘুমন্ত চেহারার দিকে নজর পড়তেই মুহূর্তের মাঝে আমার ভিতর থেকে সমস্ত কষ্ট কোথায় যেন উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি মালতীকে জাপটে ধরে বুকের সাথে জড়িয়ে নিলাম। ভেতরে কেমন যেন একটা শান্তি অনুভব হচ্ছে। না, আমি ত্রিধাকে কখনো ক্ষমা করব না। যে বর্তমানে আমার বুকে অবস্থান করছে, সেই মানুষটাকে এই জায়গায় আসল হকদার, তাকে কখনো তুচ্ছ করব না আমি। এইসব নিয়ে ভাবছিলাম, কিন্তু হুট করে কিভাবে যেন ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি মালতী আমার পাশে নেই।
আর সে যেখানে ঘুমিয়েছিল সেই জায়গাতে একটা সাদা কাগজ পড়ে আছে। বুকের ভিতরে ধুকপুকানি শুরু হয়ে গেল। এমন দৃশ্য দেখে তাড়াতাড়ি কাগজটা হাতে উঠিয়ে নিলাম। তারপর সেটা খুলতে বড় বড় অক্ষরে লেখা 2টা লাইন চোখের সামনে ভেসে উঠল, যেটা দেখে আমার ভিতরে ভূমিকম্পর মতো করে কম্পন করে উঠল। আপনি না অনেক দুষ্টু হয়ে গেছেন। এভাবে জড়িয়ে ধরেছেন কেন রাতের বেলায় আপনি আমায়? আমার অগোচরে আপনি আমায় এভাবে জড়িয়ে ধরলে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। কি তার মানে মালতীয় রাতে জেগেছিল? ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে, কারণ সে জেগে থাকলে নিশ্চয়ই আমার কাঁদতে দেখেছি দীর্ঘার জন্য, যার কারণে তার সাথে হয়তো আমার সম্পর্কে ফাটল ধরতে পারে। মাথায় যেন কোনো কিছু কাজ করছে না। তাড়াতাড়ি উঠে চলে গেলাম রান্নাঘরে। আমি জানি মালতী রান্নাঘরে আছে, তবে শুরুতে চিঠিটা দেখে ভেবেছিলাম যে মালতী হয়তো আমায় ছেড়ে চলে গেছে। খানিক্ষণের জন্য তো ব্যাপক ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তবে যাক, যেটা নিয়ে ভয় পেয়েছি তেমন কিছুই হয়নি। টেনশনের মাত্রাটা কিছুটা কমেছে, তবে পুরোপুরি কমেনি। কারণ সে যদি রাতের বেলায় আমাকে কান্না করতে দেখে, সেটা নিয়ে হয়তো তার মনে বিশাল একটা আঘাত আসবে। তাড়াতাড়ি রান্না করে এসে মালতীকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই যে মহাশয়, কি হয়েছে? কি হয়নি বলো? তুমি তো আমার ভয় পেয়ে দিয়েছিলে। কেন? কাগজটা দেখে মনে হয়েছে যে আমি আপনাকে ছেড়ে পালিয়ে গিয়েছি। হুম। আরে ওইসব কিছু নিয়ে টেনশন করবেন না, আমি ওইসব কিছুই করব না। হ্যাঁ, না করলেই ভালো। আচ্ছা, তোমাকে একটা কথা বলা ছিল। কি কথা? তুমি জানলে কি করে যে রাতের বেলায় তোমায় আমি জড়িয়ে ধরেছি? ও মা, এটা কোনো কথা হলো? এখানে না জানার কি আছে বলুন তো? আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আপনি আমায় পা জোগলা করে জড়িয়ে ধরে রেখেছেন। তখনই বুঝতে পেরেছি যে মাঝরাতে আপনি আমায় বুকে নিয়েছিলেন, কারণ রাতে তো শোয়ার সময় তেমন কোনো কন্ডিশন ছিল না। তার মানে কি তুমি জেগেছিলে না? এই যে আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে। রাতে জেগে থাকবো কি করতে? কোনো মানুষ না ঘুমিয়ে বেহুদা রাত জেগে থাকে? মালতীর কথা শুনে এবার মাথা থেকে সমস্ত টেনশন আপনা আপনি নেমে গেল। হয়তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাদ দাও সেসব কথা। এখন বলো, নাস্তা কি বানাচ্ছ? কি আর রুটি বানাবো আর ডিম অমলেট করে দিব, কারণ পরোটা জিনিসটা মানুষের অনেক ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, দুপুরে রান্না টান্না কিছু করতে হবে না। কেন রান্না করতে হবে না কেন? কারণ তোমায় আজকে সাথে করে অফিসে নিয়ে যাব। মালতী আমার কথা শুনে হেসে দেয়। কি হলো, হাসছো কেন? কারণটা হলো আপনার ভেতরে আমাকে নিয়ে ভয় ঢুকে গেছে যে কখন না কখন আমি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যাই। মালতীর কথা শুনে চমকে উঠলাম। মালতী একদম সঠিকটাই ধরেছে। আজ কেন জানি মেয়েটাকে নিয়ে বিশাল ভয় হচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটাকে ছোঁড়ে আলাদা করলেই সে হারিয়ে যাবে। তাই তাকে সাথে করে অফিসে যাওয়ার প্ল্যান করেছি। এই যে এত চাপ নেওয়ার কিছুই নেই, আমি নাস্তা বানিয়ে রেডি হয়ে থাকবো, পরে সাথে করে নিয়ে যেন আমাকে। মেয়েটার কথা শুনে এখনো থ হয়ে দাঁড়িয়েছি। আমার একটা কথাই বুঝে আসে না যে মেয়েটা আমার মনের ভিতরের অদৃশ্য খবর পায় কি করে সম্ভব আমার ভিতরে সমস্ত কিছু একদম নিখুঁতভাবে বুঝে ফেলা। মালতী কি সত্যিই কোনো মানুষ, নাকি সে মানুষরূপী অন্য কেউ, নাকি আল্লাহ থেকে মানুষের মন পড়ার স্পেশাল ক্ষমতাটা দিয়েছে? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখনই মালতী আবার বলে ওঠে, এই যে গিয়ে রেডি হয়ে নিন, আমায় নিয়ে ভাবতে গেলে আপনার যুগ যুগান্তর পার হয়ে যাবে। সো তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে বসুন, নাস্তা বানাতে আর বেশি সময় লাগবে না। বাধ্য ছেলের মতো রান্নাঘর থেকে চলে এলাম। এখন মালতীকে নিয়ে আর ভাবার মতো সাহস করতে পারছি না, কারণ নিজেকে এখন নিজের কাছে অবাক লাগছে। কাকে ধরে নিয়ে এসেছি আমি ঘরে, যাকে কিনে কিছু বলার গিয়ে সে আমার মনের ভিতর বাহির সবটাই বুঝে ফেলে। রান্নাঘর থেকে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব নিয়ে ভাবছিলাম। তখন এবার মালতী বলে ওঠে, এই যে আপনি এখনো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছেন। আপনার কি আজ অফিসে যাওয়ার নিয়ত নেই নাকি? তো গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছেন না কেন? মালতীর কথা শুনে আমার এক মুহূর্তে সেখানে দাঁড়ায় না, সোজা ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মানুষটা সত্যিই আমায় পাগল করে ছেড়ে দিবে। সেই কখন বলেছে গিয়ে ফ্রেশ হয়ে নিতে, তিনি সেই কথা না শুনে রান্নাঘর থেকে বেরিয়ে হাপলার মতো দাঁড়িয়ে আছে। মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এদিকে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হই। তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে নাস্তার টেবিলে এসে বসি। মালতী নাস্তা রেডি করে টেবিলে নিয়ে হাজির। নিন, নাস্তাটা সেরে নিন, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। কেন, তুমি খাবে না? খেয়ে নিব, আপনি টেনশন করবেন না আমার খাবার নিয়ে। মালতী রেডি হতে চলে যায়। এদিকে আমি না খেয়ে বসে আছি। না, একা একা খাবো না, মেয়েটা আসুক, তারপর একসাথেই খাবো। যেভাবে সেই কাজ। মালতী এসেছে, তারপর খাবার মুখে দিয়েছি। আপনাকে নিয়ে আর পারা যায় না, আমাকে নিয়ে খেতে হবে বলে কোনো কথা আছে নাকি বলুন তো? আছে। তুমি ভালো করেই জানো, যেদিন থেকে তুমি আমার লাইফে এসেছো সেদিন থেকে একা কখনো খাবার খাইনি। সেবার চুপচাপ খেতে বসো। ঠিক আছে মহাশয়।
দুজনে খাওয়া শেষ করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে বসে বসে কাজ করছি, আর মালতী আমার কেবিনে বসে পায়চারি করছে। মেয়েটাকে দেখে বুঝে গেলাম তার এই রুমে বন্দি থাকতে কেমন যেন বোরিং লাগছে। মালতী, তুমি একটা কাজ করো, তুমি কেবিন থেকে বেরিয়ে সারাটা অফিস ঘুরে ঘুরে দেখো, আর আমি বসে বসে কাজ করি, তাহলে তোমার আর বোরিং লাগবে না। মালতী আমার কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হয়েছে মালতী? না না, কিছু না। ঠিক আছে, যাও, অফিস ঘুরে ঘুরে দেখো। আচ্ছা। মালতী কেবিন থেকে বেরিয়ে অফিসটা ঘুরে ঘুরে দেখছে, আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তখনই পিয়ন এসে বললে, স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চাই। ল্যাপটপে কাজ করতে করতে পিয়নকে বললাম, ঠিক আছে, কেবিনে পাঠিয়ে দিন। পিয়ন কথা মতো চলে গেল। বসে বসে কাজ করছিলাম, তখনই কেবিনের দরজা খুলে কে একজন ভিতরে প্রবেশ করে। ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে দরজার দিকে তাকাতেই চোখ জোড়া কপাল উঠে গেল, কারণ মানুষটার কেউই না, সে হলো ত্রিধা। এই যে, আপনি এখানে কি করছেন? আমি তাকে এটা বলতে না বলতেই সে এসে আমার পা ঝাপটে ধরলো। আকাশ, আমায় ক্ষমা করে দাও তুমি, প্লিজ। তুমি আমায় এভাবে অস্বীকার করিও না। বিশ্বাস করো, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে সেই দিনের কথা ভেবে, যে তুমি আমায় চিনতে অস্বীকার করেছো। এই যে পা ছাড়ুন। আর কি আপনি কি কাজে এসেছেন তাই বলেন। আকাশ, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। আমার তোমাকে প্রয়োজন, বিশ্বাস করো, খুব প্রয়োজন তোমাকে আমার। কিন্তু আমার তো আপনাকে প্রয়োজন নেই। ও আকাশ, প্লিজ, তুমি এভাবে বলিও না। আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। আমার তোমাকে চাই আকাশ, আমার তোমাকে চাই। তোমায় না পেলে আমি মরে যাব। কেন, তখন মনে ছিল না? মনে পড়ে সেদিনের কথাগুলো, যেদিন আমি আপনার পায়ে ধরে হামাগুড়ি খেয়েছি ভালোবাসার জন্য, কিন্তু আপনি আমায় জুতোর বাড়ি দিয়েছেন। আর আজকে আপনি এসে আমার পায়ে পড়ছেন ভালোবাসার জন্য। আকাশ, আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি তোমায় ছেড়ে গিয়ে। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে অমন আচরণ করে। যা করা আমার কখনোই উচিত হয়নি। বিশ্বাস করো, তখন আমি অন্ধ ছিলাম। আমি তোমার সত্যিকারের ভালোবাসাকে না বুঝে নিশানের কাছে চলে গিয়েছিলাম, কিন্তু সে আমার জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়ে চলে গেছে। আমার জীবনটাই এখন একদম অন্ধকারে ভর্তি। আমার তুমি নামক আলোর দিশারিটাকে খুব প্রয়োজন আকাশ। ত্রিধার কথা শুনে চরম লেভেলে রাগ উঠল। ইচ্ছে করছে ঠাটি কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু না, এমন মেয়ের গায়ে আমি কখনোই হাত তুলব না। এই যে প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আমার আপনাকে আর কোনো প্রয়োজন নেই। আমি যেমন আছি বেশ ভালোই আছি। ও আকাশ, প্লিজ, তুমি আমায় একটা বারের জন্য ক্ষমা করে দাও না, প্লিজ। আমি তোমার পা দুটো ধরে করজোর করে ক্ষমা চাইছি। তোমার কাছে আসা ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। বিশ্বাস করো, নিশান আমাকে একদম নষ্টা মেয়ে বানিয়ে দিয়েছে। যেখানেই যাই মানুষ আমায় বাজে কথা বলে। আমার একটা আশ্রয় চাই, প্লিজ। কেন, আমার ছেড়ে না নিশানের কাছে আশ্রয় নিয়েছিলেন? আর তাছাড়া আপনার ভালোবাসার মানুষ আপনাকে নষ্ট বানিয়েছে কি করে? তোমায় ছেড়ে যাওয়ার পর তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে আমায় বিয়ে করেনি, কারণ সে বলেছিল তোমার সাথে আমার কিছু হয়েছে। আমি তাকে অনেক বোঝানোর ট্রাই করেছি, কিন্তু সে বুঝতে রাজি না। আমি আর কুল কিনারা না পেয়ে অবশেষে তাকে বলেছি যে সে চাইলে আমার সতীত্ব যাচাই করতে পারে। তখন সে রাজি হয়ে যায়। এরপর তার সাথে আমার অনেক কিছুই হয়। সে আমার সমস্ত কিছুই হাতিয়ে নেয়, কিন্তু তারপর সে আমার সাথে চিট করে। সমস্ত কিছুর পরে যখন তাকে আমি বিয়ের কথা বলি, তখন সে আমাকে বলে সে নাকি আমাকে ব্যবহার করার জন্য আমার সাথে রিলেশনে এসেছে। পরে সে আমায় ছেড়ে চলে যায়। এরপর থেকেই আমার জীবনে কাল নেমে আসে। আমার পরিবারও আমায় আশ্রয় দেওয়া থেকে বঞ্চিত করে। বিশ্বাস করো, তখন বুঝতে পেরেছিলাম কে আসল আর কে নকল। আমি হীরাকে কাচের টুকরো ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর সেই কাচের টুকরোটাই আসলে হীরা ছিল। আমার বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে আকাশ, কিন্তু আমি তোমার কাছে ফিরে এসেছি। প্লিজ, তুমি আমায় বুকে তুলে নাও। এই যে মিস ত্রিধা, সুযোগটা না সবার জন্য বারবার আসে না। কম কাঁদাননি আপনি আমায়। বালিশে মুখ চেপে কান্না করেছি আপনার জন্য, কিন্তু আপনি আমার সাথে পাষাণের মতো আচরণ করেছেন। আপনার সেই কঠোর ব্যবহার এখন আমার চোখে ভাসে। এখনো বলতে পারিনি আপনার সেই কঠোর ব্যবহার। আকাশ, আমি সত্যি সরি। আজকের পর আর কোনোদিন তোমার সাথে অমন খারাপ ব্যবহার করব না। সব সময় তোমায় ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করব। আমার আর কোনো কিছু চাই না। আমার শুধু তোমার পায়ের নিচে এক চিলতে পরিমাণ মাটি চাই। সরি, সেটা অসম্ভব। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে যদি আপনি আমার ভালোবাসাকে অপমান না করে সুন্দরভাবে চলে যেতেন। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে যদি আপনি আমার সাথে অন্তত কঠোর ব্যবহারটুকু না করতেন। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে যদি আমি আপনার কাছে ভালোবাসা চাওয়ার
তার পরিবর্তে জুতোর বাড়ি না দিতেন, আমার খারাপ সময় নিয়ে উপহাস না করতেন। আমি আবারও বলছি, হ্যাঁ আমি আপনাকে মেনে নিতাম যদি আপনি আমার ভালোবাসাকে জুতোর বাড়ি দিয়ে অসম্মান না করে নিজের সতীত্ব হারিয়ে আসতেন, তাহলে মেনে নিতাম। কিন্তু আপনি তো আমার জলজান্ত পুঁতে দিয়ে চলে গেছেন। বিশ্বাস করেন, আপনার সতীত্ব আমার কাছে এক বিন্দু পরিমাণে মাইনে রাখে না, কারণ আপনাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমি সমস্ত কিছু ভুলে গিয়ে এখন আপনাকে মেনে নিতাম, কিন্তু আপনি তো আমার মেনে নেওয়ার জন্য জীবিত ছেড়েই যাননি। আপনি আমায় আপনার পায়ের নিচে ফেলে মেরে দিয়ে গেছেন। আপনাকে আপন করে নেওয়ার মতো কোনো অবশিষ্ট আর বাকি নেই আমার কাছে। সো প্লিজ চলে যান এখান থেকে। ও আকাশ, আমায় একটু আশ্রয় দাও না তোমার পায়ের নিচে। তুমি আমায় ফিরিয়ে দিলে আমার মরা ছাড়া যে আর কোনো গতি নেই। আপনার গতি কত দূর সেটা আমায় বহু আগেই বুঝিয়ে দিয়ে চলে গেছেন। আর বড় কথা, নিজেকে কলঙ্ক লাগার পরেই কিনা যে আমার ভালোবাসা উপলব্ধি করেছেন। এর আগে কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন পাষাণের মতো ছেড়ে চলে গিয়েছিলেন, তখন ভাবা উচিত ছিল আপনার এসব কথা। সো সরি, আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। যে কিনা ভালোবাসাকে অপমান করে চলে গিয়ে অন্যের কাছে নিজের সতীত্ব বিলিয়ে দেয়, সেই নারীকে আমি কখনো গ্রহণ করব না। তাহলে তুমি যে বিয়ে না করে পতিতাকে ঘরে পুষে রেখেছো, তার বেলায় কি হবে? আমি তো নিজের ইচ্ছায় সতীত্ব নষ্ট করিনি। কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য নিজের সতীত্বের পরীক্ষা দিয়েছি, কিন্তু সে তো নিজ ইচ্ছায় শত শত পুরুষের কাছে নিজের শরীর বিলিয়ে দিয়েছে। ত্রিধার মুখ থেকে মালতী সম্পর্কে এসব বাজে কথা শুনে মাথায় রক্ত যেন টকবক করে উঠতে লাগলো। সাথে সাথে ত্রিধার কাছ থেকে পা সরিয়ে নিয়ে ঠাস ঠাস করে চড় দিয়ে দিলাম তার গালে। শেষমেশ বাধ্য করলো এ মেয়ে তার গায়ে আঘাত করতে। এ মেয়ে, এক্ষুনি বের হো আমার রুম থেকে, না হয় তোকে এক্ষুনি আস্ত পুঁতে ফেলবো। আকাশ প্লিজ, এমন কঠোর বিচার করিও না তুমি আমার উপরে। তোর কঠোর বিচারে গুষ্টি মারি বলে ত্রিধার হাত চেপে ধরে টানতে টানতে তাকে কেবিন থেকে বের করে দিলাম। তখন এদিকে মালতী কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কাচ্ছে। মালতীকে দিকে থতমত খেয়ে গেলাম। তার মানে সে আমার ত্রিধার সমস্ত আলাপ দরজায় দাঁড়িয়ে শুনেছে। বুকের ভিতরে দুপ্পুকানি শুরু হয়ে গেছে, কারণ মালতীকে দেওয়া কথা আমি রাখতে পারিনি যে তার চোখ থেকে কখনো অশ্রু ঝরতে দেব না আমি, তার মুখের হাসি কখনো বিলীন হতে দেব না আমি। কিন্তু আজকের এই আচরণে হয়তো মালতীকে হারাতেই হবে আমার। সে মুখ চেপে ধরে এক দৌড়ে সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। মালতীর এমন আচরণ আমার দুনিয়াদারি চোরকির মতো করে ঘুরপাক খাচ্ছে। তার আচরণে বুঝতে পারলাম সে হয়তো নিজের বড়সড় কোনো ক্ষতি করে ফেলবে। আমার চোখ থেকে টুপটুপ করে পানি চড়তে শুরু করলো। ঠিক তখনই ওয়াশরুমের ভিতর থেকে একটা বিকট আওয়াজ কানে আসতেই, তার মানে মালতী নিজের সাথে কোনো খারাপ কিছু করেছে। তাড়াতাড়ি দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমে প্রবেশ করব, তখন এদিকে ভিতর থেকে দরজা আটকানো। ভিতরটা সাথে সাথে মোচড় দিয়ে উঠলো। দরজা বন্ধ দেখে দরজায় বাড়ি দিয়ে মালতীকে ডাকতে শুরু করলাম। মালতী দরজা খুলো, কিন্তু মালতী কোনো সারা শব্দ করছে না। মালতীর কোনো সারা শব্দ না পেয়ে মনের ভিতরে কো ডাকতে শুরু করছে। সারা শরীর ঘামতে শুরু করেছে। তাড়াতাড়ি পিয়নকে ডেকে বললাম দরজার লক ভেঙে ফেলতে। সে তাড়াতাড়ি গিয়ে হাতুড়ি নিয়ে আসলো। তারপর সেই হাতুড়ি দিয়ে দরজার লকের মধ্যে দুটো বাড়ি দিতেই দরজা খুলে গেল। সোজা দৌড়ে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতে দেখে মালতী চুপচাপ কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু সামনে যেতে চোখ পড়লো বেসিনের ওপরে সেট করা আয়নার দিকে। আয়না ফাটল ধরে আছে, আর সেই ফাটল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। এমন দৃশ্য দেখে অস্বাভাবিক রকমের ভয় কাজ করছে ভিতরে। আর ঠিক সেই সময় মালতী ঢোলে ফ্লোরের উপর পড়ে যায়, কিন্তু তাকে আমি পড়তে দেইনি। দৌড়ে গিয়ে মালতীকে নিজের বাহুতে ধরে নিয়েছি। মালতীকে বাহুতে নিতেই পাশ থেকে পিয়ন চেঁচিয়ে বলে উঠল, স্যার, ম্যামের হাতে কি অনেক রক্ত পড়ছে? পিয়নের কথা শুনে মালতী হাতের দিকে নজর গেল। তার হাত থেকে ঝর্ণার মতো চিরচির করে রক্ত বেরোচ্ছে। এই মালতী, কি করেছো তুমি নিজের সাথে? তেমন কিছুই না, জাস্ট আয়নার মধ্যে নিজের হাতটা সজোরে আঘাত করেছি। কি? সাথে সাথে মালতীর হাত চেপে ধরে উপরে উঠালাম। মালতীর হাতের নরম মাংসপেশি অনেকখানি কেটে গেছে। এইসব দেখে মাথা আরো ঘুরতে শুরু করে আমার। ভিতরে খালি একটাই জিনিস বাড়ি খাচ্ছে, যে মালতী যদি কিছু হয় তাহলে আমি শেষ। তাড়াতাড়ি মালতীকে কোলে নিয়ে নিলাম। তারপর তাকে কোলে করে নিয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দেখি ত্রিতা দাঁড়িয়ে আছে। ত্রিতাকে দেখে এমন ভয়ঙ্কর রাগ কাজ করছে নিজের ভিতরে, যা বলে বোঝাতে পারবো না। সাথে সাথে পিয়নকে ডেকে চেঁচিয়ে বললাম, এই বদমাশ মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করেন এক্ষুনি, না হয় আপনার চাকরির 12টা বাজিয়ে দেবো আমি। আমার কথা শুনে পিয়ন তাড়াতাড়ি ত্রিতাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। আর আমি মালতীকে কোলে করে নিয়ে অফিস থেকে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলাম। তারপর তাকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করব, তখনই ত্রিধা আমার গাড়ি জানালা কাছে এসে বলে, এই নষ্টা মেয়ের জন্য এত অপমান করলে তুমি আমায়, দেখবে এই মেয়েই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ত্রিধা, মুখ সামলে কথা বল, আর আমার চোখের সামনে থেকে দূর হ, না হয় সোজা গাড়ি নিচে পিষে মেরে ফেলবো।
তোর মতো দেমাগে মেয়ে এখন আমার গাড়ির চাকার তলে থাকে। তারপর সোজা গাড়ি স্টার্ট করে হসপিটালে চলে আসলাম মালতীকে নিয়ে। মালতী পুরো বেহুশের মতো হয়ে আছে, 3টা সেলাই হয়েছে তার হাতে। সমস্ত কিছু সেরে মালতীকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাড়িতে সেই মালতীকে কোলে উঠে নিয়ে রুমে চলে গেলাম। আমাদের বিছানায় শুয়ে দিয়েছি। বিছানায় শুয়ে দিতেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে আমি তাকে জড়িয়ে ধরে তার সাথে শুয়ে আছি। কলিজাটা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার মালতীর অবস্থা দেখে। তাও নিজেকে সামলে রাখার চেষ্টা করছি। মালতীর সাথে শুয়ে থেকে আমারও চোখ লেগে এসেছে। বিকেলে ঘড়ি কাটা 5-এ বসাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে মালতীর দিকে চোখ পড়ল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হয় যেন সে আমায় তার চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। এ মালতী, কি হয়েছে? এভাবে তাকিয়েছো কেন? কিছু না, এমনি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। আচ্ছা, আপনি আমার মতো পতিতাকে ঘরে পুষে রেখেছেন কি কারণে বলুন তো? কি কারণে পুষে রেখেছি সেটা কি তুমি জানো না? আমার মন কি চায় সেটা কি তুমি বোঝো না? তুমি কি বোঝো না যে তোমার হাসি ভরা মুখ দেখলে আমার ভিতরটা তৃপ্তি পায়? তুমি কি বোঝো না যে তোমার কষ্টে আমার কলিজাটা ছিঁড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়? তুমি কি জানো না সেই সময় যখন তুমি আয়নায় আঘাত করেছিলে, নিজের হাত দিয়ে রক্ত ঝরেছো, তখন আমার ভিতরে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় বইছিল। বিশ্বাস করো, সেই সময়টাতে মনে হচ্ছিল আমার ভিতরে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। এতটা কষ্ট হচ্ছিল ভিতরে আমার। কেন করলে তুমি এমনটা মালতী? তো কি করব বলুন? আমার কারণে যে আপনাকে অপমানিত হতে হলো। কিসের অপমান মালতী? আর কোথায় অপমানিত হয়েছে আমি? আপনি হয়তো বুঝছেন না যে আপনি কিভাবে অপমানিত হয়েছেন। সেই মেয়েটা তার খারাপ আচরণের জন্য আপনার পায়ের কাছে পড়েছিল। আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারছিল না সে, কিন্তু শুধু আমার জন্য সে আপনার কথার সাথে টক্কর দিতে পেরেছে। যেই মেয়ের কিনা আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা ছিল না, সেই মেয়ে কিনা আমার জন্য আপনার কথা টক্কর দেয়। যে আমার মতো পতিতাকে ঘরে উঠিয়েছেন, কিন্তু তাকে মেনে নিচ্ছেন না। বিশ্বাস করুন, তখন আমার কাছে মনে হয়েছিল যে নিজের গলায় দড়ি দিয়ে মরে যাই। আমার কারণে আপনার কথার মান কমে গেল। আমার কারণে আপনার চুপসে যেতে হলো। না হয়তো সেই মেয়ে পায়ের কাছেই পড়ে থাকতো, আপনার বড় করে 2টা কথা বলার মতো সাহস করতে পারতো না। ওইসব তোমার মনে হচ্ছে যে তোমার জন্য আমি অপমানিত হয়েছি, কিন্তু বাস্তবে সেসব কিছুই না। তবে হ্যাঁ, সে আমাকে আটকে দিয়েছিল তোমার কথা বলে। তবে তার কথায় গ্রহণযোগ্যতা আমার কাছে নেই। অমর মেয়ের জন্য আমার মনে কোনো ধরনের জায়গা নেই। সো ওর কথা চিন্তা করে অন্তত আর নিজের কোনো ক্ষতি করবে না তুমি। ওর কথা ভেবে যদি আবারও কোনো সময় নিজের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমার মরা মুখ দেখবে। আমার মুখে মরার কথা শুনে মালতী শব্দ করে কান্না করে দেয়। আমার এই কথাটা যেন তার ভিতরে ধারালো ছুরির মতো আঘাত করেছে। প্লিজ, আপনি ওইসব কথা বলবেন না। আমার খুব কষ্ট হয় অমন কথা শুনলে। তাহলে ভাবো সে সময় আমার কেমন কষ্ট হয়েছে তোমার হাতের ক্ষত স্থান দেখে। সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো অমন হবে না। ঠিক আছে। আর তোমাকে আজকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিই। হয়তো সে আমার প্রথম ভালোবাসা দেখে এখনো মনের কোনো অংশে কিছুটা গেঁথে আছে, তবে এখনোর জন্য সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আমার খুব প্রয়োজন। আমার মুখে এমন ধারা কথা শুনে মালতী আরো জোরে জোরে কান্না করে দেয়। সেজন্য নিজের কানকে এসব কথায় বিশ্বাস করাতে পারছে না। একটা মানুষ কতটা ভালো হলে একটা পতিতা মেয়ের কাছে ভালোবাসা তালাশ করতে পারে, তার মতো মেয়ের মাঝে ভালোবাসা খুঁজতে পারে। সে জানে যে আমি পতিতা, কিন্তু তারপরেও সে আমায় ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে চায়। এসব যেন সমস্তটাই একটা রূপকথার গল্পের মতো লাগছে। এই পাগলি মেয়ে, কান্না করে না, তুমি শুধু আমার। এটা বলে মেয়েটার কপালে একটা চুমু এঁকে দিলাম। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। অন্যদিকে ত্রিধা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরপাক খাচ্ছে। সে আজ ভালোবাসার ভিখারি। সে যেন এখন খুব ভালো করেই আমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারছে। সে এখন বুঝতে পারছে আমার সে তেমন বাজে ব্যবহার করে কত বড় ভুলটা সে করেছে। যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটাই আজকে অন্য কোনো নারীকে বুকে নিয়ে রেখেছে। এসব যেন কোনোভাবেই সহ্য করতে পারছে না সে। তার বুক ফাটা কান্না আসছে আমার জন্য। তার এখন খুব প্রয়োজন। সে যেন আমার ভালোবাসা ছাড়া এই দুনিয়ায় মূল্যহীন। তার কোনো অস্তিত্বই সে খুঁজে পাচ্ছে না আমাকে ছাড়া। না, মানুষটাকে আমার চাই। মানুষটা শুধু আমার, তাকে আমি আর কারোর হতে দিব না। সে যদি আমার না হয়, অন্য কারো হয়, তাহলে সোজা নিজের অস্তিত্বই মিটিয়ে ফেলবো। এদিকে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মালতী এখন পুরোপুরি সুস্থ। আমি তাকে রেখে অফিসে গেছি। শুরুতে মালতী যখন অসুস্থ ছিল, তখন আমি তাকে সাথে করে অফিসে নিয়ে যেতাম। কিন্তু অফিসে এতটা সময় কোনো কাজকর্ম ছাড়া বসে থাকতে বোরিং ফিল করতো। তাই একটু সুস্থ হতেই, মানে হাতের ক্ষতটা একটু শুকোতেই আমি তাকে বাসায় রেখে যাই। ধীরে ধীরে আরও কিছুটা সময় পার হতেই সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। একদিন আমি মালতীকে রেখে অফিসে যাই, আর মালতী রান্নাঘরে রান্না করছিল।
ঠিক তখনই ঘরের মেইন দরজা বেল বেজে ওঠে। সে রান্নার কাজ সেভাবে ফেলে রেখেই দরজা খুলে দেয়। অপরদিকে আমি অফিস শেষ করে বাসায় আসতে দেখি দরজায় তালা মারা, আর দরজায় আঠা দিয়ে কি যেন একটা খামে চিঠি ঝুলিয়ে রেখেছে। খামের ভিতরে যে চিঠি, সেটা বাহির থেকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ খামের উপরের অংশে খোলা ছিল। আমি কৌতূহল হয়ে চিঠিটা হাতে নিয়ে খুললাম। আমি হ্যান্ডরাইটিং দেখে থতমত খেয়ে যাই, কারণ হাতের লেখাগুলো মালতীর। আমি তাড়াতাড়ি করে পড়তে আরম্ভ করি। চিঠি শুরুতেই লেখা, প্রিয়, আমায় ক্ষমা করে দিবেন। আমি আপনার জীবনে দীর্ঘস্থায়ী হতে পারলাম না, মাঝপথেই বিদায় নিতে হলো আমাকে। আমি চিঠি 2টা লাইন পড়তে কান্না করে দেই। আমি বুঝে গেছি যে মালতী আমাকে একা রেখে চিরতরের জন্য ছেড়ে চলে গেছে। আমি এত বড় ঝাটকাটা সামলাতে পারিনি। আমি সাথে সাথেই ঠাস করে মাটির উপরে পড়ে যাই। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখতে পাই আমি ঘরের দরজার সামনে পড়ে আছি। আমি যেন কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছিল আমার সাথে। তৎক্ষণাৎ নজর যায় হাতে ধরে থাকা চিঠিটার দিকে। আমি চিঠিটাকে দেখে আবারও কান্না করে দেই। আরও বেশ কিছুক্ষণ কান্না করে দরজার সামনে কাটাই। পরে নিজেই চিঠিটি সাথে করে নিয়ে পকেট থেকে চাবি বের করে দরজাটা খুলি। তারপর ঘরের ভিতরে প্রবেশ করি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করি যে ভালোভাবে আমি হাঁটতে পারছি না। পা যেন ভাঁজ হয়ে আসছে। হাঁটার সময় মনে হচ্ছে যেন এক্ষুনি হোঁচট খেয়ে পড়ে যাব। তাও নিজেকে সামলে রাখার চেষ্টা করছি। কিন্তু আমি ঘরে ঢোকার পরে আরও একটা জিনিস লক্ষ্য করি যে কেমন যেন ছমছমে হয়ে আছে ঘরের পরিবেশটা। মনে হচ্ছে যেন এই বাড়ির কোনো একজন মানুষ মারা গেছে, যার কারণে ঘরটা এভাবে নীরবতা পালন করছে। আমি যেন এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে মালতী আমাকে ছেড়ে চলে গেছে। না, আমার মালতী আমাকে ছেড়ে যেতেই পারে না। সে তো বাসার কোথায় লুকিয়ে আছে, আমার সাথে কোনো মজা করছে। না হয়তো বা সে আমায় পরীক্ষা করতে চায় যে আমি তাকে কতটা ভালোবাসি। না, সারা বাড়ি খোঁজ করে দেখি। প্রতিটা রুমে মালতীকে খুঁজতে লাগলাম, কিন্তু মালতী কোথাও নেই। বাকি আছে শুধু রান্নাঘর। তার মানে হয়তো বা সে রান্নাঘরেই থাকবে। বুকের ভেতরটা দুঃখ করছে, কারণ সারা বাড়িতে তাকে খুঁজে পাইনি। রান্নাঘরে কেউ যদি না পাই, তাহলে সেই চিঠিটাই সত্যি হবে। সিঁড়িতে নামছি আর পা গিরগির করে কাঁপছে। এমন বাজেভাবে পা কাঁপছে যে মনে হয় এক্ষুনি সিঁড়ি থেকে উপরে ফ্লোরের উপরে গিয়ে ছিটকে পড়ব। কিন্তু না, কোনো মতে নেমে এসেছি। তারপর ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। রান্নাঘরে গিয়ে দেখি মালতী সেখানেও নেই, কিন্তু চুলার উপরে ভাতের পাতিল বসানো। আধা কাঁচা ভাত রেখে মেয়েটা রান্নাঘর থেকে বেরিয়েছে। তার মানে কি সত্যি সে আমায় ছেড়ে চলে গেছে? এটা ভাবতে আবারও কান্না শুরু হয়ে গেল। রান্নাঘরের দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। তখনই দরজায় বেল বেজে উঠল। দরজায় বেল শুনে মনের ভিতরে এক বিশাল আশা জেগে উঠল যে মালতী হয়তো ফিরে এসেছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি মালতী নেই, কিন্তু দরজার সামনে অন্য কেউ দাঁড়িয়ে আছে। আর সে হলো ত্রিধা। এই যে, আপনি এখানে কেন? সে তুমি জেনে যাবে, আগে ঘরের ভিতরে চলো। ঠিক আছে, আসুন। ত্রিধাকে নিয়ে ঘরের ভিতরে যেতে সে বলে উঠল, দেখলে, বলেছিলাম না এই পতিতা মেয়েই তোমার কাল হবে। মিলে গেল তো আমার কথা, ছেড়ে গেল তো সে তোমায়। আমি আগেই জানতাম যে এই সব মেয়েদের ভিতরে ভালোবাসা নামক কিছুই থাকে না, কারণ প্রস্টিটিউটদের কোনো ধর্ম থাকে না। এতদিন তোমার সাথে ছিল তার ফায়দার জন্য, কিন্তু এখন তোমার থেকে হয়তো মোটা অঙ্কের টাকা কেউ দিয়েছে, যাতে করে সে তোমায় ছেড়ে চলে গিয়েছে। মুখ সামলে কথা বলেন। মালতী কখন এমন করতে পারে না। আকাশ, সত্যি কথা কখনো কারো হজম হয় না, আর সে কেমনটা করতে পারে সেটা তুমি এখন নিজের চোখে ভালো করেই দেখতে পাচ্ছ। আর আমি তো বললামই যে তার জাত ধর্ম বলতে কিছু নেই। যদি থাকতো তাহলে অন্তত যাওয়ার আগে একবার হলেও তোমায় বলে যেত, কিন্তু সে বলেনি। তার মানে হলো সে ভালো কোনো পার্টির কাছে চলে গেছে। সে কি জন্য চলে গেছে জানি না, কিন্তু আপনার কি জাত ধর্ম আছে? আপনাকে ভালোবেসেছি বলে জুতা দিয়ে মেরেছেন, অন্তত এই কাজটা সে করেনি। আকাশ, প্লিজ আমাকে ওর সাথে মিলিও না। হ্যাঁ, হয়তো আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তো ক্ষমাও চাইছি তোমার কাছে। আর আমি তো তার মতো না, ছেড়ে যাইনি, তোমায় বলে কয়ে গেছি। আর আমার যাওয়ারও একটা রিজন ছিল, যে আমার ভালোবাসা। কিন্তু সে তো মোটা অঙ্কের টাকার জন্য মানুষ পরিবর্তন করেছে। ওর মতো জঘন্য কাজ তো অন্তত আমি করিনি। তা না হয় করেননি, জুতা দিয়ে মেরে অপমান তো করেছেন। আকাশ, আমি তার জন্য তোমার পা দুটো ধরে ক্ষমা চাই। আমি তোমায় অপমান করেছি, তুমি চাইলে সেটার প্রতিশোধ নিতে পারো। তুমি আমায় ভালোবাসার জন্য অপমান হয়েছো, তুমি চাইলে সেই অপমানটা এখন আমাকে করতে পারো, কারণ আমি এখন তোমায় জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার শরীরে তোমার পায়ের জুতো দিয়ে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও তুমি। তাও প্লিজ শেষ একটাবারের মতো সুযোগ দাও, অন্তত সেই মেয়ের মতন
তোমায় আর ছেড়ে যাব না, সারা জীবন আগলে রাখবো তোমায়। এই যে আমার আর কাউকে চাই না, আমি একা থাকতে চাই, প্লিজ আমায় একা থাকতে দিন। আকাশ প্লিজ একটাবার সুযোগ দাও। না, আমি আর কোনো সুযোগ দিব না আপনাকে। ঠিক আছে, সুযোগ দিবে না তো? না, দিব না। তাহলে আমার মরা লাশ দেখার জন্য রেডি হয়ে যাও। ত্রিধা এটা বলে পাশের টেবিল থেকে একটা গ্লাস রাখা ছিল, সেটা হাতে উঠেই টেবিলের সাথে বাড়ি দিয়ে ভেঙে ফেলে। তারপর সে ভাঙা গ্লাসের টুকরো উঠিয়ে হাতের উপরে চালিয়ে দেয়। সাথে সাথেই তার হাত থেকে চিরচির করে রক্ত বেরোতে শুরু করে। ত্রিধার এমন কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এই ত্রিধা, এটা কি করলো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আকাশ, পাগলামোর এখনো কিছুই দেখনি। এটা তো তেমন কিছুই না। এরপর যা করব সেটা দেখলেই তো তোমার হুঁশ এই উঠে যাবে। এটা বলে ত্রিধা আবারও হাতের মধ্যে কাজের টুকরো দিয়ে আঘাত করে বসে। সাথে সাথে ত্রিধার হাতের সাদা মাংস বেরিয়ে আসে আর তার থেকে রক্ত পড়তে শুরু করে। আমি ত্রিধার এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যাই। শুধু তাই নয়, ত্রিধার হাত থেকে এভাবে রক্ত পড়ছে দেখে আমার অনেক খারাপ লাগে। ত্রিধা প্লিজ এমনটা করো না। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি একদম নিজেকে শেষ করে দিব আজকে। হয় তুমি আমায় আপন করে নেবে, না হয়তো আমার মরার লাশ দাফন করবে। মেয়েটার কথা শুনে কি করব ভেবে পাচ্ছি না। সত্যি মেয়েটা পাগল হয়ে গেছে। কি হলো, কথা বলছো না যে? এখনো কিন্তু হাতের রগে চালাইনি, এবার কিন্তু হাতের রগ কেটে ফেলবো। তোমার জন্য দুটো অপশন আছে, হয় আপন করো নয় মরতে দেখো। কি করব বুঝে উঠতে পারছি না। মেয়েটা যে পরিমাণে পাগলামো শুরু করেছে তাতে আমি শিওর সে নিজেকে শেষ করে দেবে তাকে মেনে না নিলে। ঠিক আছে, যাও, আপন করে নেব। নাও, আমায় নিজের বুকে নাও। ত্রিধা, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। বললাম তো যে আপন করে নিয়েছি, সো তাড়াতাড়ি হাত থেকে কাছের টুকরোটা ফেলো। ঠিক আছে, যাও, ফেলে দিচ্ছি। ত্রিধা হাত থেকে কাছের টুকরোটা ফেলে দিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু তার হাত থেকে রক্ত বেরিয়ে চলেছে। অপরদিকে আমার পুরো দুনিয়াদারি ওলট পালট হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে আসতে বলি। কিছুক্ষণ পর ডক্টর চলে আসে। তারপর ডক্টর ত্রিধার হাত দেখে বলে সেলাই করবে হাতে। ডক্টর যাই হবে হোক, আপনাকে তার হাতে রক্ত বন্ধ করুন, আমার সহ্য হয় না রক্ত দেখলে। ডক্টর তাড়াতাড়ি ত্রিধার হাত ড্রেসিং করে সেখানে সেলাই করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তারপর কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। ডক্টর যেতেই আমি ত্রিধাকে বাসায় বসিয়ে রেখে গাড়ি নিয়ে ফার্মেসিতে ওষুধ আনতে চলে যাই। রাত বাজে 9টা। আমি তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে বাসায় ফিরি। আসার সময় সাথে কিছু খাবারও নিয়ে আসি। পরে বাসায় এসে ত্রিধাকে বলি, খাবারগুলো খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। তুমি খাবে না? আমার চিন্তা তোমায় করতে হবে না, প্লিজ তুমি আগে খাবার খেয়ে ওষুধটা খাও। আর প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, অমন কাজ আর কখনো করো না। মানুষের কাটা ছেড়ে দেখতে আমার সহ্য হয় না। ঠিক আছে, করব না। তুমি আমার পাশে থাকলে আমি কোনো ভুল কাজই করব না, একদম তোমার মনের মতন হয়ে চলবে। আচ্ছা, এবার খেয়ে নাও। ত্রিধা আমার কথা মতো খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে নেয়। পরে আমি তাকে বলি তার বিছানায় শুয়ে যেতে। ত্রিধা আমার কথা মতো বিছানায় এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আমি এসে ত্রিধার পাশে শুয়ে পড়ি। আমি ত্রিধাকে খাইয়েছি ঠিকই, কিন্তু নিজে কিচ্ছু খাইনি। আমি এখন কেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি সে আমি নিজেও জানি না। অপরদিকে আমি বিছানায় শুতেই ত্রিধা আমাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু আমি বারণ করি আর মাঝখানে একটা বালিশ এনে রাখি। কি হলো আকাশ, মাঝখানে বালিশ কেন দিলে? আমি তো তোমার বুকে ঘুমাবো। ত্রিধা প্লিজ আমায় এতটা ফোর্স করো না। বহু কষ্টে তোমার উপরে কিছুটা স্বাভাবিক হয়েছি, আর প্রেশার ক্রিয়েট করো না আমার উপর। আমার কিছুটা সময় চাই নর্মাল হতে। আর তাছাড়া এখন তোমার একা ঘুমানো উচিত, কারণ কখন লেগে যায় তার কোনো ঠিক নেই। পরে গিয়ে আর এক ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, তোমার যত সময় লাগে তুমি নাও। আমি আমার মতো করে বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে কোনো ঘুম নেই। আর কিছুটা সময় গেলেই সকালে আজান হবে। ত্রিধা বেঘরে ঘুমাচ্ছে আর আমি বিছানায় কাতরাচ্ছি। মালতীর করা সেই আচরণটা আমার ভিতরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কিভাবে পারলো মালতী এমনটা করতে আমার সাথে? ভালো তো কম বাসিনি মেয়েটাকে, কিন্তু সে টাকার লোভে আমায় ছেড়ে চলে গেল। না, এর উত্তর আমি মালতী থেকে নিবই। আমার ভালোবাসা এভাবে কেন অপমান করলো তার হিসেব তাকে দিতেই হবে। এসব ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছে। ঠিক তখনই আজানটা দিল ফজরের। সাথে সাথে চোখের পাতা মেলে গেছে আমার। ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করছে মালতীর জন্য। ইচ্ছে করছে চেয়ে চেয়ে কিছুটা সময় কান্না করি। আমার পাশে ত্রিধা শুয়ে আছে, যার কন্ডিশন কিনা অনেক নাজেহাল। তবে তাকে যদি এ অবস্থাতেও আমি কাছে টানতে চাইতাম হয়তো সে মানা করতো না, কিন্তু আমার তার প্রতি বিন্দু পরিমাণ আকর্ষণ নেই। আমার ভিতরে শুধু একটা মানুষেরই বসবাস, সে হলো মালতী। মালতীকে ছাড়া যেন আর কারো কথা আমি ভাবতে পারছি না। বুকের ভিতর কেমন যেন আর্তনাদ করছে মেয়েটার জন্য। এই আর্তনাদ শুধু অপরওয়ালা আর আমি জানি। সে আমায় পাষাণের মতো করে ছেড়ে চলে গেছে ভেবে তার জন্য আমার কষ্ট হচ্ছে। ত্রিধাকে মেনে নিছি শুধু সে ফোর্স করায়,
আর তার পাগলামোর কারণে, কিন্তু আমার ভেতরটা শুধু মালতীকেই চায়। আর থাকতে পারছি না মেয়েটাকে ছাড়া। চোখের পানি ঝরঝর করে বেয়ে পড়ছে। না, উঠে গিয়ে খোদার কাছে হাত তুলি। বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে নিলাম। তারপর আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়েছি। নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি, মালতীকে আমার মুখোমুখি করিয়ে দাও আল্লাহ। তার থেকে কয়েকটা প্রশ্নের উত্তর আমার জানার আছে। ত্রিধা যেসব বলেছে সেসব কি আসলে সত্যি কিনা জানার আছে আমার তার থেকে। আরও কয়েকটা চাহিদা রেখে আল্লাহর কাছে পরে উঠে গেলাম। নামাজ পড়ে আর ঘুমাইনি। ফজরের পরে বারান্দায় এসে বসেছিলাম। সকাল হয়ে এসেছে। ত্রিধা ঘুম থেকে উঠে গেছে। আজ নিজেরই নাস্তা বানাতে হবে। রান্নাঘরে গিয়ে হালকা পাতলা নাস্তা বানিয়ে নিজে খেয়ে নিলাম। আর কিছুটা ত্রিধাকে দিয়ে বললাম খেয়ে নিতে। আমি অফিসে চলে যাব। সে আমার কথা মতো মুখ দিয়ে নাস্তা খেয়ে নিল। তারপর রেডি হয়ে অফিসের জন্য বের হব। তখনই ত্রিধা বলে উঠল, কখন আসবে তুমি? আমার আস্তে আস্তে বিকেল হবে। দুপুরে পাশে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে যাব, তুমি খেয়ে নিও। আমি অফিসে খেয়ে নেব। আর ঘরটা ভালো করে তালা মেরে রেখো। আচ্ছা। ত্রিধাকে রেখে অফিসে চলে এলাম। নিজের কেবিনে বসে বসে কাজ করছি। হুট করে মালতীর কথা মনে পড়ল। মালতীর কথা মনে পড়তেই চোখ তার বেহাপানো শুরু করে দিছে। অটোমেটিক পানি পড়ছে চোখ থেকে। কান্নার কারণে ভিতর থেকে কাজের মন মানসিকতাও হারিয়ে গেছে। কিছুই ভালো লাগছে না, সব কিছুই বিষাক্ত লাগছে। ভিতরটা শুধু একটা নামই কল্পনা জল্পনা করছে, সেটা হলো মালতী। মালতীকে ছাড়া যেন সত্যি আমার কোনো অস্তিত্ব নেই। মেয়েটাকে আমার খুব প্রয়োজন। না, মেয়েটাকে আমার খুঁজে বের করতে হবে। আমার সকল প্রশ্নের উত্তর তার কাছে রয়েছে। না, আজ আর অফিস করবেই না। কেবিন থেকে বেরিয়ে একজনকে ফোন দিলাম। ভাই, 10 মিনিটের মাঝেই আসছি। আমি অফিস থেকে বেরিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তার অপেক্ষা করছি। সে আসতে একটা টাকার বান্ডিল আর ফোন থেকে মালতীর পিক বের করে দিয়ে বললাম, এর খোঁজ লাগবে আমার, আজ রাতের ভিতরেই। ঠিক আছে ভাই, আপনি টেনশন করবেন না। আমি রাতের আগেই ওই মেয়ের লোকেশন এবং সে কোথায় আছে, কি করছে, সব আপনাকে বলে দিব। ঠিক আছে। তারপর ছেলেটা চলে গেল। ছেলেটাকে আমি চিনি। এলাকায় আসার পর থেকেই ছেলেটার বেশ ভালো লিঙ্ক আছে, তাই তাকে মালতীর খোঁজ লাগিয়ে দিয়েছি। আর আমি গাড়ি নিয়ে সোজা সেই পুরোনো ব্রিজটার উপরে চলে আসলাম, যেখানে আমি আগে বসে বসে নেশা করতাম। গাড়িটা ব্রিজের ওপরেই সাইড করে রেখে গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলাম। কিন্তু গাড়ি থেকে বেরিয়ে দেখি সূর্যের প্রখরতায় সারা শরীরে জ্বালাপোড়া করছে। না, ব্রিজের উপরে থাকা যাবে না। আজ ব্রিজের নিচে গিয়ে নদীর কিনারায় বসবো। সেখানে কিছুটা ছায়া আছে। ব্রিজের পাশ দিয়ে ব্রিজের নিচে যাওয়ার রাস্তা আছে। সেখান দিয়ে গিয়ে নদীর কিনারায় বসে আছি। একদিনে তাকিয়ে আছি নদীর দিকে। কত সুন্দর পানির স্রোত বইছে, আর এদিকে আমার চোখ থেকে কান্নার স্রোত বইছে। মালতীর চিন্তায় যেন কিছুই ভালো লাগছে না। আর মনে হয় পাশ থেকে পাথর হাতে নিয়ে নদীর মাঝে নিক্ষেপ করতে লাগলাম। ঠিক তখনই হুট করে পানির ভেতর থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে এসে বলতে লাগলো, এই বেটা, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? শালা তুই নিজেই গার্লফ্রেন্ডের চোখ করে আমার গার্লফ্রেন্ডের মাথা ফাটাই দিছস পাথর মেরে। ব্যাঙের কথা শুনে কান্নাটা হাসিতে পরিবর্তন হয়ে গেল। আর হুট করে ব্যাঙটা কোথাও যেন উধাও হয়ে গেল। চোখ পাকিয়ে ব্যাঙটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও নেই। তৎক্ষণাৎ বুঝতে পারলাম আমি জাস্ট কল্পনা করছিলাম এইসব, বাস্তবে এমন কিছুই হয়নি। আবারও মনটা খারাপ হয়ে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে এসছে। সেই 11টা থেকে এখন পর্যন্ত নদীর পাড়ে বসে আছি। ঠিক তখনই পকেটে থেকে ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখি সেই খবরই ফোন দিয়েছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। ভাই, মেয়েটার খবর পেয়ে গেছি। মেয়েটাকে নাকি শহরের একটা পতিতালয়ে দেখা গেছে। আমি সেখানে যাচ্ছি, আপনিও সেখানে চলে আসুন। ছেলেটা এটা বলে ফোনটা রেখে দিল। কিন্তু ছেলেটার কথা শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। কারণ মালতীকে হয়তো আমি বাদে আবার অন্য কোনো পুরুষ স্পর্শ করবে পতিতালয়ে। সেসব ভেবে আমি কোনোভাবে নিজেকে সামলে রাখতে পারছি না। মালতী, আজ তোর খবর আছে। তুই আমায় কথা দিয়েছিলি যে আমি বাদে তোর শরীরে অন্যকে আর স্পর্শ করবে না। সো তোর সেই শরীরে যদি অন্যকে স্পর্শ করে, তাহলে উপরওয়ালা সাক্ষী, আমার হাতেই তুই খুন হবি। তারপরে ত্রিধাকে আবারও বিয়ে করে আমি সংসার জীবন শুরু করব। আমি আসছি, তুই শুধু একটু অপেক্ষা কর আর উপরওয়ালার কাছে প্রার্থনা কর। তারপর নদীর কিনারা থেকে উঠে এসে সোজা সেই পতিতালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পতিতালয় সেই এলাকাতে চলে এসেছি। গাড়ি সাইড করতেই কয়েক ঝাঁক মেয়ে এসে আমার সামনে হাজির হলো আর আমার গায়ে তাদের আঙ্গুল দিয়ে স্পর্শ করতে লাগলো। শুধু তাই নয়, সেখান থেকে একটা মেয়ে আমায় অবাক করে দিয়ে বলতে লাগলো, এই যে মহাশয়, কেমন মেয়ে চাই আপনার? আমাদের থেকে কাকে পছন্দ হয় বলুন? আমাদের মধ্যে থেকে আপনার যাকে পছন্দ হবে আপনি তাকে নিয়েই আলাদা প্লেসে যেতে পারবেন। মেয়েগুলোর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। তখন মেয়েটা আবারও বলে ওঠে,
কি মহাশয়, আমাদের থেকে কাউকে পছন্দ হচ্ছে না বুঝি? না দেখুন, আসলে তেমন কিছু নয়। আমি আসলে এসবের জন্য এখানে আসিনি। আমি এসেছি অন্য একটা কাজে। সো আপনারা অন্য কাস্টমার দেখুন। আরে মহাশয়, এত বাহানা দেখানোর কি আছে? আমাদের থেকে কাউকে পছন্দ হয়নি সেটা বললেই তো হয়। এই জায়গায় থাকতে থাকতে সবই বুঝি। কোনো মানুষ এমনি এমনি এখানে আসে না। আর আপনিও এমনি এমনি এখানে আসেন নাই, এই কাজের জন্যই এসেছেন। মেয়েটার কথা শুনে মেজাজটা পুরো বিগড়ে যাচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে কয়েকটা লাগিয়ে দিতে। ঠিক তখনই সেই ছেলেটা চলে আসে, যাকে আমি মালতীর খোঁজ লাগিয়েছিলাম। এই, তোমরা অন্য কাস্টমার তলাশ করো। স্যার এসেছি অন্য একটা কাজে। স্যার, আপনি আমার সাথে চলেন। ছেলেটা আমাকে সেখানে দেখে সাথে করে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। আর সেখানে সব মেয়েরাই কেমন? হ্যাঁ স্যার, সবাই এমন। এই এলাকাটাই পুরো একটা পতিতা পল্লী। এখানে ঘরে ঘরে পতিতা, সবাই এক কাজের জন্যই এখানে এসে ভাড়া থাকে। বাপরে বাপ, কি জঘন্য এলাকা। আচ্ছা, এই জায়গার মালিক যিনি বাসা ভাড়া দেন, তিনি ওইসব নিয়ে কিছু বলেন না? স্যার, এই জায়গার মালিক এই তো এসবের সাথে জড়িত। ছেলেটার কথা শুনে আরো কিছু বলার মতো খুঁজে পেলাম না। আচ্ছা স্যার, এসে গেছি আসল জায়গায়। এই যে সামনে বিল্ডিংটা দেখছেন, সেটাই এই জায়গায় আসল পতিতালয়। সেখানেই এই মেয়েটা আছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো। ছেলেটাকে সাথে নিয়ে সেখানে চলে গেলাম। সেখানে যেতে দিকে একটা মহিলা পায়ের উপরে পা তুলে পান চিবোচ্ছে। স্যার, ইনি এখানকার হেড, আপনি ওনার সাথে কথা বলুন। আমি মহিলাটার দিকে এগিয়ে গেলাম। তিনি আমাকে দেখতেই বলে উঠলেন, স্যার, কেমন মেয়ে চাই? আর ফুল বুকিং না ঘন্টা? ওয়েট, দেখাচ্ছি। পকেট থেকে ফোন বের করে মালতীর ছবি দেখালাম। আমার এই মেয়েকে চাই। সরি স্যার, এই মেয়েকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এই মেয়ে গতকালই এসেছে। আমাদের এখানের একটা নিয়ম আছে, নতুন কোনো মেয়ে আসলে তাকে প্রথম 2 দিন কারোর সাথে দেওয়া হয় না। তাই এই মেয়েকে দেওয়া যাবে না। কিন্তু আমার তো এই মেয়েকে চাই। সরি স্যার, ক্ষমা করবেন। আপনি এই মেয়ে ছাড়া অন্য কাউকে বেছে নিন, কিন্তু আমি এই নিয়ম ভঙ্গ করতে পারবো না। তাছাড়া এই মেয়েকে একজন বড় সাহেব বুক করে গেছেন আগামীকালকের জন্য। এই পল্লীতে কোনো নতুন মেয়ে আসলে আগে ওনাকেই দিতে হয়। এবারও উনি বুকিং দিয়ে গেছেন, আর বুকিং করার সময় বলে গেছেন এই মেয়েকে আর কারোর সাথে না দিতে। এই মেয়ে ফার্স্ট ক্লায়েন্ট উনিই হবেন। মহিলাটার কথা শুনে রাগে সারা শরীর গিজগিজ করছে। ইচ্ছে করছে সোজা এক লাথি দিয়ে মহিলাটাকে চেয়ার থেকে ফেলে দেই, কিন্তু নিজেকে শান্ত করে নিয়ে বললাম, সেই লোক এই মেয়েকে বুকিং করেছে কত টাকা দিয়ে? স্যার, তা জেনে কি করবেন? আমি তো বললাম এই যে এই মেয়েকে কারোর সাথে দেওয়া যাবে না। তা না হয় দেন, কিন্তু কত দিয়ে বুকিং করেছি সেটা বলুন। 15,000 টাকা দিয়ে। আপনাকে আমি এর থেকে 10 গুণ বেশি দেব, কিন্তু এই মেয়েকে আমার একেবারের জন্যই চাই। আমার কথা শুনে সেই মহিলা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তারপর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। স্যার, একটা কথা বলেন তো, আপনি এই মেয়ের জন্য এতগুলো টাকা দেওয়ার মানে কি? কে হয় মেয়েটা আপনার? কি হয় সেটা জানতে চেও না। শেষ 10 গুণের সাথে আরো 50 বাড়িয়ে দেব। চুপচাপ মেয়েটাকে আমার কাছে দিয়ে দিন। স্যার, এতগুলো টাকার কাছে আমি ইমানও বিক্রি করে দিতে পারবো। আপনি টাকা পে করেন, আমি মেয়েটাকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে। সাথে সাথে পকেট থেকে চেক বইটা বের করে 2 লক্ষ টাকার একটা চেক লিখে দিলাম। এখন কিছুটা স্বস্তি লাগছে মনের ভিতরে যে মালতীকে আবারও পেতে চলেছি। আর তাছাড়া তার শরীরে কেউ স্পর্শ করেনি। তবে যত যাই হোক, সব কিছুর ভিড়ে মালতীর জন্য একটা রাগ কাজ করছে মনের ভিতরে। মালতীর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর সেই মহিলা মালতীকে নিয়ে আসলো। মালতী আমাকে দেখে থতমত খেয়ে গেছে। স্যার, এই যে নিন আপনার আমানত। খালা, আমি লোকের সাথে যাব না, আমি প্লিজ এই লোকের সাথে দিয়েন না। এই মেয়ে, তা বললে কি হয় নাকি? এই সাহেব তোকে পুরো কিনে নিয়েছে, সো তোর যেতেই হবে সাহেবের সাথে। খালা প্লিজ, আপনার দুটো পায়ে ধরি, আমি কাস্টমারের কাছে গিয়ে এর থেকেও দ্বিগুণ টাকা কামাই করে আপনার হাতে দিব, তাও প্লিজ এই লোকের সাথে আমায় দিয়েন না। মালতীর মুখে এসব কথা শুনে রাগটা যেন কয়েক গুণ বেড়ে গেল। সোজা গিয়ে সেই মহিলার হাতে চেকটা ধরিয়ে দিয়ে বললাম, আপনি একটু সাইডে চাপুন, ওরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। মহিলাটা চেকটা হাতে নিয়ে সাইডে চেপে গেল। আমি কি সোজা মালতীর চুলের মুঠি চেপে ধরে বললাম, চল বাড়িতে। না, আমি আপনার সাথে যাব না, আমি এখানেই থাকবো। রাগের চোটে নাক মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। মালতীকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেলটা খুলে হাতে নিলাম। তারপর সবার সামনেই বেল দিয়ে মারতে শুরু করলাম। সবাই আমার কাণ্ড দেখে অবাক। মালতী চেঁচে চেঁচে কান্না করছে। মালতীর কান্নার শব্দ শুনে সবাই যে যার রুম থেকে দৌড়ে চলে এসেছে, কিন্তু কেউ আমাকে থামানোর মতো দুঃসাহস করছে না। এই জানোয়ার, আবার বল যাবি না, আজকে তোকে এখানে মেরে ফেলবো।
সজোরে চেঁচাচ্ছি আর মালতীর শরীরে আঘাত করছি। এক পর্যায়ে মালতী সহ্য করতে না পেরে আমার পা জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ আমায় আর মারিয়েন না, আমি যাবো না আপনার সাথে। মালতীর মুখ থেকে যাওয়ার কথা শুনে মায়ের বন্ধ করে দিলাম। তারপর তাকে টান দিয়ে পা থেকে তুলে দাঁড় করালাম। বেল্টের মায়ের ফলে তার শরীরে অনেকখানি অঙ্গ কেটে গেছে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। এসব দেখে কলিজা মোচড় দিয়ে উঠল। এতটা কষ্ট হচ্ছে মেয়েটার জন্য যা বলে বোঝানোর ক্ষমতা নেই আমার। মেয়েটাকে মারলাম আমি, আর পরে খারাপও লাগছে আমার। আর সহ্য করতে না পেরে সকলের সামনে মালতীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সবাই হতবাক হয়ে আছে একের পর এক আমার এমন কাণ্ড দেখে। এই মালতী, তোকে কিসের অভাবে রেখেছিলাম আমি বলতো? তুই কি কারণে আমায় ছেড়ে চলে এসেছিস? মালতী কোনো কথাই বলছে না, সে শব্দ করে কান্না করছে। তখনই সেই পতিতাপল্লীর খালা এসে আমাকে বলে, স্যার, এবার আমার বুঝে আসলো আপনি এত টাকা দিয়ে কি জন্য মেয়েটাকে কিনেছেন। স্যার, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বলেন। আপনি মেয়েটাকে বিয়ে করে নিন, কারণ আপনার চোখ দেখে বোঝা হয়ে গেছে আমার যে আপনি মেয়েটাকে কতটা ভালোবাসেন। আর আমি জানি আমি খারাপ ধান্দা করি, কিন্তু বিশ্বাস করেন আজকে আমার গর্ব হচ্ছে এই কারণে যে মেয়েটাকে আমি কোনো ক্লায়েন্টের কাছে না দিয়ে কতখানি মহৎ কাজ করেছি। সে আপনি বললেও করব, না বললেও করব। স্যার, একটু অপেক্ষা করেন, আমি সমস্ত কিছু করছি। আমি চাই এই পল্লীর মেয়েরা কোনো না কোনোভাবে সুখে থাকুক, হয় নিজের পেশাকে নিয়ে, নয় অন্য কোনো মাধ্যমে। এই মাহি, নিচে গিয়ে কালামকে বলবি যে আমি বলেছি গাড়ি নিয়ে গিয়ে মুক্তার কাজীকে সাথে করে এখানে নিয়ে আসতে, আর আসার সময় 10 কেজি মিষ্টি সাথে করে নিয়ে আসতে। সে এখানে আসলে আমি টাকা দিয়ে দিব। আমি গিয়ে বলছি। সেই মহিলার কথা শুনে থতমত খেয়ে গেলাম। সেই মহিলা বাজে কাজ করলেও আর ভিতরে মানুষত্ব বলতে কিছু আছে, সেটা ভেবে বেশ ভালো লাগলো। তবে এর আগে আমার কিছু কাজ আছে। আচ্ছা শোনেন, কাজে আসতে আসতে আমি মালতীর সাথে একটু পার্সোনালি কথা বলি। ঠিক আছে সাহেব। এই, তোরা কেউ একজন স্যারকে ভিআইপি রুমে নিয়ে যা। একটা মেয়ে আমাদেরকে ভিআইপি রুম পর্যন্ত নিয়ে গেল। স্যার, এই রুমের ভিতরে বসে আপনারা আলাপ আলোচনা করুন। ঠিক আছে। মেয়েটা চলে গেল। আমি মালতীকে ধরে খাটে বসালাম, কারণ সে হাঁটাচলা করার অবস্থায় নেই। মালতী, তোমাকে কিছু প্রশ্ন করব, তার সাফ সাফ উত্তর দেবে। তুমি আমায় ছেড়ে আসলে কোন সাহসে? তোমায় আমি বারণ করেছিলাম যে আমায় ছেড়ে আসার মতো দুঃসাহস যেন তুমি কখনো না করো। তাও এত বড় স্পর্ধা তোমার হলো কি করে? কি করব বলেন, মানুষের কান্না যে আমি সহ্য করতে পারিনি। কোন মানুষের কান্না? ত্রিধা আপু, গতকাল তিনি আমার কাছে এসেছিলেন। যখন আমি ভাত রান্না করছিলাম তখন তিনি এসে আমার কাছে আপনাকে চাই, তাই চলে এসেছি। আমাকে চাই বলে তুমি আমাকে ছেড়ে চলে এলে? তোমার কি মনে আমার জন্য কোনো জায়গা নেই? শুধু জায়গা কেন, আপনার জন্য আমি মরে যেতেও পারবো। কিন্তু যেই মানুষটা আমার পায়ে ধরে আপনাকে আমার কাছে ভিক্ষা চেয়েছে, আপনাকে না পেলে নাকি সে মরে যাবে, আর আমার সামনে সে হাতার রগের উপরে ছুরি ধরে বসেছিল। সে যত যাই করুক না কেন, তার জন্য কি তুমি তোমার জায়গা ছেড়ে দেবে? আমি তো ছাড়তে চাইনি, কিন্তু সে আমায় বাধ্য করেছে। শুরুতে সে আমায় বুঝিয়েছে, কিন্তু আমি যখন তার কথা শুনিনি তখন সে হাতের রগে ছুরি রেখে বলে সে সুইসাইড করবে, তারপর আপনাকে ফাঁসিয়ে দিবে। সে আপনাকে পাওয়ার জন্য নাকি যে কোনো কিছুই করতে পারে। সে আরও বলেছে সে যদি আপনাকে না পায় তাহলে সে আপনাকে আর আমাকে শান্তিতে থাকতে দিবে না। সে নিজেও শেষ হয়ে যাবে, সাথে আমাদের দুজনের জীবনও নাকি নরক বানিয়ে দেবে। তাই বাধ্য হয়ে আপনাকে ছেড়ে আসতে হয়েছে আমার। কি? সে তোমায় এসব হুমকি দিয়েছে? হ্যাঁ, না হয়তো আপনার মতো মানুষকে আমি কখনোই ছেড়ে আসতাম না। ওর কত বড় বুকের পাটা যে তোমায় আমার থেকে দূরে সরিয়ে দিতে চায়, আজে বাজে কাহিনী রটিয়ে বেড়ায় তোমার নামে। ওকে তো আমি জীবিত ছাড়বই না, ওর হাল খারাপ করে ছেড়ে দেবো আমি। আর তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমার তোমাকে চাই মানে তোমাকেই চাই। তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। সো নেক্সট টাইম কিছু করার আগে ভেবে চিন্তা করবে। অবশ্যই তোমার ভাবতে হবে, কারণ আজ থেকে তোমাকে আমি বই স্বীকৃতি দিয়ে দেবো। আমার মুখে এসব কথা শুনে মালতী আমার শার্ট সজোরে খামচে ধরে আমার বুকে কিস করতে শুরু করে। আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। আপনার মতো মানুষকে পেয়ে আমি স্বর্গ হাতে পেয়েছি। এই স্বর্গ আমি হাতছাড়া করতে চাই না। আর আপনার ভেতরে আমার জন্য কতটুকু ভালোবাসা জমে আছে তা আমার দেখতে বা বুঝতে বাকি নেই। সো মরা ছাড়া আপনি আমাকে আর ছাড়ছি না। হ্যাঁ, মনে থাকে জানো। এবার চলো। মালতীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসি। কাজে চলে এসেছে। এই পতিতাপল্লীতে আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়ের সাক্ষী সেই খালা নিজে হয়েছে। শুধু তাই নয়, তিনি নিজের খরচে সবাইকে মিষ্টি মুখ করেছে। সমস্ত কিছুই শেষ। এখন মালতীকে নিয়ে চলে আসার পালা।
কিন্তু আসার আগে একটা জিনিসে চোখ পড়লো। এই পল্লীর সমস্ত মেয়ের আমাদের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আজকের এই সিনক্রেট দেখে সবার মনে একটা জিনিস বাসা বেঁধেছে। ইস, যদি এই মেয়ের মতো চাঁদ কপাল আমাদেরও হতো। ইস, যদি এই লোকের মতো কেউ একজন এসে আমাদেরকে ভালোবাসা দিয়ে পল্লী থেকে আজাদ করে নিয়ে যেত। মেয়েদের চাহনি দেখে আমার আর বুঝতে বাকি নেই, কিন্তু কি করব আমি? ওদের জন্য তো কিছু করা সম্ভব না আমার। তবে হ্যাঁ, তাদের কিছু সময়ের জন্য খুশি করতে তো পারি আমি। সাথে সাথে পকেট থেকে সেই চেক বইটা বের করে 50,000 টাকার একটা অ্যামাউন্ট তুলে সেই চেকটা খালার হাতে তুলে দিলাম আর বললাম, আজকে পুরো পতিতালয়ের কার্যক্রম বন্ধ করে দিন আর সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ান। কারণ আমার বিয়ের অনুষ্ঠান তো হলো না, তাই এদেরকে ভালো মন্দ কিছু খাইয়ে আমার লোক খাওয়ানোর প্রচলনটাকে পূর্ণ করুন। আর বিয়ে যেহেতু এখানে হয়েছে, এখানকার সবাই আজ একবেলা ভালো মন্দ কিছু আহার করুক। স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি আজ পতিতালয় বন্ধ থাকবে। আর আপনার এই চেকের সমস্ত টাকা দিয়ে আমি তাদেরকে ভালো মন্দ খাওয়াবো। শুক্রিয়া খালা আপনাকে। তারপর মালতী আর সেই ছেলেকে সাথে করে নিয়ে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ছেলেটা মাঝপথে নেমে গেল, কারণ তার বাসার রাস্তা উল্টো দিকে। তাকে নামিয়ে দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। মোটামুটি সমস্ত কাজ এখন শেষ। মালতীকেও নিজের করে পেয়েছি, তবে শুধু শেষ একটা কাজ বাকি আছে। সেটা হলো ত্রিধাকে ধরে তার লজ্জাস্থানে পেরেক মেরে চৌরাস্তার মোড়ে বাঁশ দিয়ে লটকে রাখা। সমস্যা নেই, সেই কাজটাও পূরণ হয়ে যাবে। আগে খালি বাসায় পৌঁছাই, তারপর ত্রিধার ব্যবস্থা করছি আমি। গাড়ি ড্রাইভ করে মালতীকে সাথে করে নিয়ে বাসায় চলে আসলাম। বাসার এক পাশে গাড়ি রেখে মালতীকে কোলে তুলে নিলাম। তারপর দরজার সামনে গিয়ে বেল বাজাতেই ত্রিধা দরজা খুলে দিল। সে আমাকে আর মালতীকে একসাথে দেখে থতমত খেয়ে গেছে। ত্রিধাকে দেখে আমার শরীরে রক্ত যেন খলখল করতে শুরু করেছে। সাথে সাথে মালতীকে কোল থেকে নামিয়ে দিয়ে ত্রিধার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম। সে থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে ছিটকে পড়ল। জানোয়ার, তোর কত বড় সাহস যে তুই আমার ভালোবাসার মানুষকে হুমকি দিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিস। শুধু তাই নয়, তাকে আমার থেকে দূরে সরিয়ে তার নামে মিথ্যা ঘটনা রটিয়ে বেড়াস। তুই তো আজকে শেষ। লোহা পুড়িয়ে আজ তোর গায়ে দাগ লাগিয়ে দেব, তারপর তোর শিক্ষা হবে। সাথে সাথে দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরের তাকের উপরে একটা লোহার দরজা আছে, সেটা নামিয়ে নিয়ে গ্যাসের চুলা চালু করে আগুনের উপরে লোহাটাকে রেখে উত্তক্ত করতে লাগলাম। আজ ওর সারা শরীরে দাগ লাগিয়ে দেব। ঠিক তখনই রান্নাঘরে মালতী চলে আসে আর এসে আমার হাত চাপটে ধরে। প্লিজ, আপনি ওনাকে মাফ করে দিন। রাখ তোর মাপ তোর কাছে, ওর কোনো মাপ নেই। ওকে তো আজকে লোহা পোড়া দাগ দিবই। না না, প্লিজ। তোর কোনো কথাই আমি শুনবো না। আমি লোহা উত্তক্ত করতে ব্যস্ত। মালতীর কথা আমি শুনতেই নারাজ। আর মালতী আমাকে বোঝানোর ট্রাই করছে, কিন্তু আমি তো আজ কারো কথা শুনবো না। আমি মালতীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গরম লোহাটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। কিন্তু আমি দেখতে পাই যে ত্রিধা সেখানে নেই। আর আমার মাথা আরও খারাপ হয়ে যায়। এই মালতী, জানোয়ারটা কই? ও আকাশ সাহেব, প্লিজ শোনেন না। প্লিজ এমন করিয়েন না। মেয়েটা অনেক ভয় পেয়ে আছে এমনিতে। প্লিজ আপনি ওর কিছু করিয়েন না। মালতী, তোকে একবার বলেছি যে ওকে আমি ছাড়ছি না। ওর সারা শরীরে লোহা পোড়া দাগ আমি দেবই। সো সে কই আর কোথায় গিয়ে লুকিয়েছে সে? না না, প্লিজ আপনার দুটো পায়ে ধরি, আপনি ওনাকে কিচ্ছু করিয়েন না। মালতীর কথা শুনে এবার আমি আরও খেপে যাই। রাগে আমার নাক কান দিয়ে গরম বাতাস বেরোতে শুরু করে। এদিকে মালতী আমার অবস্থা বুঝতে পেরে পিছন থেকে আমাকে খপ করে জড়িয়ে ধরে। মালতী, ছাড়ো আমায়। না, আমি আপনাকে ছাড়বো না। আপনি প্লিজ ওই মেয়ের গায়ে হাত তুলবেন না। আপনার কারো শরীরে হাত তুলতে হলে আমার তুলুন, কারণ সে আপনার আর কেউ না এখন, কিন্তু আমি আপনার স্ত্রী। সো আমার সাথে যা ইচ্ছা হয় করুন, তাও প্লিজ ওকে কিছু করিয়েন না, কারণ মানুষটা, ওর কোনো দোষ নেই। মালতী, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি এই মেয়েকে বাঁচানোর জন্য এমন উঠে পড়ে লেগেছো কেন? আর তার দোষ নেই মানে? আমি তাকে বাঁচাতে চাইছি না, তবে হ্যাঁ, আমি আমার অধিকার থেকে আপনাকে বারণ করছি, কারণ সে এখন পরনারী আর আমি আপনার স্ত্রী। আপনি চাইলেই আমার শরীরে যে কোনো অঙ্গে স্পর্শ করতে পারেন, কিন্তু তার শরীরে একটা টুকাও দিতে পারেন না। আর তার দোষ নেই মানে? আসলেই দোষ নেই, কারণ একটা মানুষ যখন ভুল বুঝতে পারে যে সে তার ভালোবাসাকে পেছনে ফেলে অনেক বড় ভুল করে ফেলেছে, তখন সে অনুতপ্ত হয়। তবে হ্যাঁ, ওনার মাঝে অনুতপ্তের মাত্রাটাই একটু কম, কারণ তিনি এত কিছু করার পরেও আপনাকে পাওয়ার জন্য পাগলামো করছে। কিন্তু উনি আপনার সামনে আসার মতো দুঃসাহসও করার কথা না। তবে কি বুঝে যে এমন পাগলামো করছে বলতে পারি না। তবে হ্যাঁ, ওনার আচরণ দেখে বুঝতে বাকি নেই যে তিনি আপনাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, যার কারণে তিনি এমনটা করেছেন। সকল মানুষই তার ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, যেমনটা আপনিও করেছেন। আপনার মতো একজন মানুষ ভালোবাসার টানে ভালোবাসাকে নিজের করে নিতে সেই দুর্গন্ধময় এলাকাতে গিয়েছেন,
যেখানে পরিবেশের কথা কি আর বলবো, সেখানে মানুষজনই নোংরা, তাদের মনটা অপরিষ্কার, তাদের ভেতরটাই নোংরামি দিয়ে ভরা। তবুও তো আপনি ভালোবাসার জন্য সেই জায়গায় পা রেখেছেন। তাহলে বলুন উনি কোথায় ভুল করেছে? মালতীর কথা শুনে একটা একদম দমে এলো। মেয়েটা সত্যিই আল্লাহর দেওয়া আমার জন্য স্পেশাল একটা গিফট। আচ্ছা ঠিক আছে, যাও, ওর কিছুই করবো না আমি। এই যে নাও, লোহাটা ফেলে দিলাম, কিন্তু এটা তো বলো যে সে কই? ওনাকে আমাদের রুমে লুকিয়ে রেখেছি আমি। মালতীর আচার আচরণ দেখে ভিতরে ভিতরে বিশাল গর্ব হচ্ছে। হয়তো এই মেয়েটা আমার চোখ থেকে পর্দা না সরিয়ে দিলে তার শরীরে আঘাত করে বসতাম আমি। যাক, আল্লাহ আমার এই মেয়ের উছিলায় এসব করা থেকে বাঁচিয়েছে। আর তাছাড়া এসব করলে আমি আমার নিজের কাছে লজ্জিত হয়ে যেতাম, কারণ একটা সময় আমি নিজেই বলতাম যে এই মেয়েকে অনুশোচনায় ভোগাবো, কিন্তু তার শরীরে হাত দেব না আমি। সো সেই কথাটায় অটুট থাকতে পারতাম না আমি। মালতীকে পেছন থেকে টান দিয়ে সামনে নিয়ে আসলাম। তারপর তার কপালে আমার ঠোঁট চেপে দিয়ে লম্বা একটা চুমু বসিয়ে দিলাম। আচ্ছা হয়েছে, এবার ছাড়ুন আর এখানটায় চুপ করে বসুন। আমি আপনার জন্য শরবত করে নিয়ে আসছি। আচ্ছা। মালতী শরবত করে আনতে চলে গেল। কিছুক্ষণ পর সে শরবত করে নিয়ে আসে। নিন, আপনি বসে বসে শরবতটা খান, আমি 1 মিনিট একটু উপর থেকে আসছি। আচ্ছা। মালতী আমার শরবত দিয়ে চলে গেল। কিছু সময় পর সে উপর থেকে ত্রিধাকে সাথে করে নিয়ে আসলো। আমার শরবত খাওয়া শেষ। ত্রিধা উপর থেকে নেমে এসে আমার পা ধরে ফেললো। আকাশ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এখন সেই ভুলের জন্য অনুতপ্ত। আমি আর কখনো তোমাদের দুজনের মাঝে আসবো না। আমার দোষে আমি তোমাকে হারিয়েছি, কিন্তু তোমার সততায় তুমি একজন ভালো মানুষকে জীবন সঙ্গী করে পেয়ে গেছো। তোমার এই জীবন সঙ্গী আর তোমার জন্য আমার প্রাণ ঢালা দোয়া থাকবে। খোদার কাছে সব সময় তোমাদের সুখের জন্য দোয়া করব আমি। ত্রিধা, আমার পাশে দাও প্লিজ। আমি কিছু মনে করিনি এসবে। হ্যাঁ, হয়তো অনেক রেগেছিলাম তোমার উপরে, কিন্তু মালতী আমার সমস্ত রাগ ঠান্ডা করে দিয়েছে। আমার সমস্ত ক্রোধ সে নিভিয়ে দিয়ে আগের মতো শান্তশিষ্ট বানিয়ে দিয়েছে। আমার মাঝে আর কোনো ধরনের আক্ষেপ নেই তোমাকে নিয়ে। ত্রিধা আমার কথা মতো আমার পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। আচ্ছা, এবার চললাম আমি। তোমরা দুজন সুখে শান্তিতে সংসার করো, সেই কামনাই করব সব সময় খোদার কাছে। এই ত্রিধা, কোথায় যাবে তুমি? কোথায় যাব তা জানি না, কারণ যাওয়ার মতো তো কোনো জায়গা নেই আমার। বাবাও আমাকে মেনে নিবে না। তোমারও একটা মনের মানুষ জুটেছে, তাই হয়তো পথে ঘাটে ঘুরে বেড়াতে হবে আমাকে। যদি পথে ঘাটেও থাকার মতো জায়গা না জুটে কপালে, তাহলে নিজেকে নষ্ট বানিয়ে দেব। আধার দুনিয়ায় পাড়ি জমাবো গিয়ে। ত্রিধা, একদম থাটিয়ে থাপ্পড় মেরে দেবো তোমাকে। কিসব উল্টা পাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, আমি মরে গেছি? হ্যাঁ হ্যাঁ, হয়তো বা অন্যকার হয়ে গেছি, কিন্তু তোমায় তো এমন ঝুঁকির মুখে পড়তে দেবো না আমি। শোনো, আমার অফিসে একটা পোস্টে জব দেবো তোমাকে আমি, সেটা দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করো। ত্রিধা আমার কথা শুনে শব্দ করে কান্না করে দেয়। তার ভেতরটা আমার এমন আচরণ দেখে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। যে মানুষটাকে সে মরার মুখে ফেলে রেখে চলে গিয়েছিল, সেই মানুষটাই আজকে তার আশ্রয়দাতা। আকাশ, প্লিজ এসব করতে যেও না তুমি। আমার মতো মেয়ে তোমার কৃপা গ্রহণ করারও যোগ্যতা রাখে না। ত্রিধার একটা বাজে কথা যেন তোমার মুখ থেকে না শুনি আমি। আর আমি কোনো কৃপা করছি না তোমার উপরে। আমি যা করছি সবটাই মানবতা থেকে করছি। সো যেটা বলছি সেটাই করবে তুমি। আর হ্যাঁ, মালতীকে বিয়ে করে নিয়েছি আমি। মালতী আমায় বলেছে। তুমি আজ রাত এখানেই থাকো, পরে তোমার থাকা খাওয়া সমস্ত বিষয় আগামীকাল নিশ্চিত করে দেবো আমি। আচ্ছা, সেসব আগামীকাল দেখা যাবে। আগে আজ তোমরা বাসর রাতে এনজয় করো। আমি নিজের হাতে তোমাদের জন্য বাসর ঘর সাজাবো আজকে। আমি সবকিছু ঠিকঠাক করছি। আচ্ছা। তারপর ত্রিধা চলে গেল। আমি আর মালতী বসে বসে কথা বলছি। দেখতে দেখতে রাত হয়ে এলো। ত্রিধা বাসর ঘর সাজিয়ে ফেলেছে আমাদের জন্য। রাত 10টা বাজতেই ত্রিধা মালতীকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। তার কিছুক্ষণেই ত্রিধা আমাকেও ঢুকিয়ে দিল বাসর ঘরে। আজ মেয়েটাকে একদম আপন করে নেব, ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবো আজ তাকে। আর সে আমার জন্য হালাল। বাসর ঘরে ঢুকতেই সে আমার পা ধরে সালাম করলো, কিন্তু আমি তাকে পা ছুতে দেইনি। প্রতিটা বারের মতোই সেই ডায়লগটা মেরে তাকে বুকে তুলে নিয়েছি। সে চুপচাপ আমার বুকে পড়ে আছে, কিন্তু আজ তো তাকে চুপচাপ থাকতে দেব না। তার নীরবতা আজ ভেঙে দেব। সাথে সাথে মালতীকে কোলে তুলে নিলাম। পরে বিছানায় গিয়ে তাকে নামিয়ে দিয়েছি। এই যে বর, আচ্ছা তো রোমান্টিক কেন? ও মা, বউকে কাছে পেলে কেনা রোমান্টিক হয়? আমার কথা শুনে মালতী লজ্জায় লাল হয়ে আছে। কিন্তু আমি তো আমি। আমার একটাই কথা, আজ আমি বউকে কোনোভাবে ছাড়ছি না। যেমন বাবা তেমনই কাজ। আমি মালতী শরীরে স্পর্শ করতে শুরু করি। মালতীও চুপ নেই, সে আমার আচরণে সাড়া দিচ্ছে। কিন্তু হঠাৎ করে রোমান্টিক মুহূর্তের এক পর্যায়ে আমি মালতীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে যাই। মালতী আমার এমন কাণ্ড দেখে খিটখিট করে হাসতে শুরু করে।
মালতীটা কি ছিল? হ্যাঁ, যেটা ফিল করেছেন সেটাই সত্যি, আমি ভার্জিন। মানে কি? তুমি না গিয়ে প্রস্টিটিউট পেশায় ছিলে? না, ওসব কিছু ভুয়া ছিল। মানে কি এসবের? মানেটা অনেক বড়। বড় হলে আমি শুনতে চাই। আসলে আমি কোনো প্রস্টিটিউট না। আমার বাবা জোর করে টাকার লোভে একটা গুন্ডা মাস্তানের সাথে আমার বিয়ে দিতে চায়, যার কারণে আমি ঘর ছেড়ে পালিয়ে আসি, কারণ আমি তাকে বিয়ে করব না। তারপর ঘর থেকে পালিয়ে এই শহরে চলে আসি। এই শহরে এসে মাথায় গোজার মতো জায়গায় খুঁজতে থাকি, কিন্তু কেউ জায়গা দিতে রাজি নয়। পড়ালেখাও যখন করেছি, তাই অনেক কয়টা অফিসে জবের জন্য ইন্টারভিউ দিই, কিন্তু সবার একটাই চাহিদা শরীর। শুরুতেই তাদের ইগনোর করি, কিন্তু পরে দেখি আশেপাশের মানুষেরও চাহিদা আমার শরীর। অনেক কয়টা অফিস রিজেক্ট করেছি এসবের জন্য, কিন্তু একটা সময় আমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। থাকা খাওয়া নিয়ে মুসিবতে পড়ে গিয়েছি আমি। এমন সময় কায়দায় পড়েছি যে না পারছি এসব মেনে নিতে, না পারছি বাসায় যেতে, তাই বাধ্য হয়ে এসবে নেমেছি আমি। তবে হ্যাঁ, একেবারে এই পেশা না আসলেও চলতো, শুধু অফিসের বসের চাহিদা মেটালেই সে আমায় জব দিয়ে দিত। কিন্তু আমি ভেবেছি শরীরে যখন কলঙ্কের দাগই লাগাবো, তাহলে এত টাকা কম উপার্জন করব কেন? একেবারে এসব পথে নেমে যাই। তাই আর কিছু না ভেবেই এসব পথে নেমে যাই। আর ফার্স্ট যেদিন আমি কাস্টমারের তালাশ করি, সেই দিনই আপনার সাথে আমার দেখা হয়। আর দেখা হওয়ার পরে এমন ভান করি যে আমি বহু আগে থেকে এসব পুরনো। না হয়তো আমায় ব্যবহার করে চলে যাবেন, কিন্তু টাকা দিবেন না, তাই অমন অভিনয় করেছি আমি। মালতীর কথা শুনে চোখ জোড়া স্থির হয়ে গেছে আমার, আর পলক পড়ছে না চোখের। চোখ বড় বড় করে তাকিয়েছে মালতীর দিকে। এই যে কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? মালতীর কথায় হুঁশ ফিরে আসে আমার। সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, যে তুমি আমায় ছেড়ে পতিতালয়ে কেন গেলে? এছাড়া আর কি করব বলেন? আমার নিয়তি যে বারবার আমাকে সেই দিকেই ঠেলছিল। জব পেতে হলে শরীর দিতে হবে, সমাজে একা চললে মানুষ লোভনীয় দৃষ্টিতে শরীরের দিকে তাকিয়ে থাকবে, আর আমি কিছু বলতে পারবো না। তাই না পারতেই এই পথে নেমেছিলাম, কিন্তু আপনি আমায় এসব থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। তবে শেষমেশ ও যেটা হারাতে ধরেছিলাম আমি, ত্রিধাপুর হুমকি আর কান্নায় আপনাকে ছেড়ে চলে যেতে হয়েছে আমাকে। তখন আর কিছুই তো ছিল না আমার মাথায় ছাদ ছিলেন আপনি, কিন্তু ত্রিধাপুর জন্য সেই ছাদের নিচ থেকে বের হতে হয়েছে আমার। তখন আর কিছুই করার ছিল না। মন খালি একটা কথাই বলছিল, যেইভাবেই হোক আমার শরীর হয়তো নষ্টার ছিল, মোহর লাগবেই। এমনটাই হয়তো আমার ভাগ্যে লেখা আছে। তাই আর কিছু না ভেবে পতিতালয়ের কাছে চলেছে, কিন্তু সেখানে নাকি 2 দিনের আগে কাস্টমারের কাছে দেয় না। আর 2 দিন না হতেই আপনি আমাকে নিতে চলে যান, পরে আবারও বাঁচিয়ে নিয়েছেন আমাকে। মালতীর কথা শুনে কলিজায় দুঃখ ফুকানি শুরু হয়ে গেছে আমার। এতদিন যে মেয়েটাকে প্রস্টিটিউট মনে করতাম, আজ সে তার আসল রূপ দেখিয়েছে। তার শরীরে আমি বাদে নাকি কোনো পুরুষই স্পর্শ করেনি। খুশিতে আবারও মালতীকে নিজের কাছে টেনে নিলাম। এই মেয়ে শোনো, হ্যাঁ, তুমি শুধুই আমার রক্ষিত বউ। তোমার শরীরে শুধু আমি স্পর্শ করব। আমার বাচ্চার মা হবে তুমি। আমি বাদে তোমার শরীর আর কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। এই যে মহাশয়, স্পর্শ করতে দিব নাও আমি, কারণ আমি এখন আর আমার নেই। আমি আমার বরের হয়ে গিয়েছি, আমি তার আমানত বয়ে নিয়ে বেড়াচ্ছি। সো এই শরীরে শুধু একা তিনিই স্পর্শ করবেন। তিনি স্পর্শ করলে আমি কে? তিনি মানে আপনি আর কি। তাহলে দাও, আদর করি। তো করেন, বারণ করেছে কে? আমার সমস্ত কিছুই তো আপনার। মালতীকে বালিশে শুয়ে দিয়ে ও সারা শরীরে চুমু খেতে শুরু করলাম। সে আমার স্পর্শে কেঁপে কেঁপে উঠছে, তার শ্বাস প্রশ্বাস প্রবল গতিতে বয়ে চলেছে। এবার তাকে আরো পাগল করে দিলাম তার ঠোঁটে একটা চুমু দিয়ে। এবার সে আর নিজেকে স্থির রাখতে পারলো না। সে আমায় শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো আমার ঠোঁটে স্পর্শ করতে শুরু করলো। এই পাগলি মেয়ে, এমন পাগলামো করছো কেন তুমি? আমি পাগলামো করব তাতে তোর কি? আমার বর আমার যেমন মনে চায় আমি তেমন করব। মেয়ে বলে কি এটা? পাগলামোর চলে আপনি থেকে সোজা তুই। এই যে বর, আমায় কাছে টানেন আর শোনেন, আপনি শুধু আমায় বুঝলেন। আমি পুরো পরিবারকে হারালেও তার কাছে থেকে বেশি কিছু পেয়েছি। সো আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে কিন্তু আমার মরণ হবে। ছাড়তে ধরিনি, এই ধরা মরণ পর্যন্ত যাবে। মহাশয়, অনেক ভালোবাসি, যা কখনো বলার সাহস পাইনি আপনাকে, কিন্তু আজ সাহস করে বলে দিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি মালতী, এতটাই ভালোবাসি যে 1 বছরের মাঝে বাচ্চার মা বানিয়ে দেব। যা খুশি করেন, আমার বাচ্চার বাবাকে চাই খালি। তাহলে চলো কাজে লেগে যাই। এই যে পাঠক পাঠিকারা, আর কি কিছু বাকি আছে শোনার জন্য? কান পেতে থাকতে লজ্জা করে না? এভাবে মানুষের ঘরের কথা কান পেতে শুনতে হয় না। সকালে ভাগে নেবার গল্পটা এখানেই শেষ। পরবর্তী গল্পতে আবারও আসবেন। আল্লাহ হাফিজ।